ঠিক আছে, আমাদের ফেসবুক লাইভ টাইভ মনে হয় অ্যাক্টিভ হয়ে গেছে, আমরা শুরু করতে পারি। আচ্ছা, আমরা কথা বলতেছিলাম কি নিয়ে? ধরো, তোমরা চাইলে আমাকে মনে করাই দিতে পারো। বলো, নাজমুল হুদা রাজু, আমাদের লাস্ট টপিক কি ছিল? কুইক কুইক বলো, সময় নষ্ট করবে অটোমারিজম না। পর্যন্ত পরে মানে মোটামুটি দেখিয়েছিলাম। শেষে আচ্ছা, একটা ভিডিও আছে। টটোমারিজম জিনিসটা কি ছিল? বিশেষ ধরনের কার্যকরী মূলক সম্বন্ধ, অর্থাৎ এক হ্যাঁ, কার্যকরী মূলক যৌগ থেকে অন্য কার্যকরী মূলকের যৌগ যেটা তৈরি হয় আর কি। আচ্ছা, ঠিক আছে। মানে দুইটা বস্তু, মানে একটা প্রশ্ন বলতেছি, দুইটা বস্তু, দুইটা যৌগ, এই দুইটা যৌগের আণবিক সংকেত সেম, কিন্তু গাঠনিক সংকেত করতে যেয়ে দেখা গেল যে এই দুইটার কার্যকরী মূলক হচ্ছে ভিন্ন। তাহলে এই দুইটাকে তো আমরা কার্যকরী মূলক সমাণু বলতে পারবো। দেন কি বৈশিষ্ট্য থাকলে এই যৌগ দুইটাকে টটোমারিজমের মধ্যে নেওয়া যাবে বা টটোমার বলা যাবে? সেটার কি শর্ত মানতে হবে বলো তো? হ্যাঁ, আরেকবার প্রশ্ন যদি মানে করেন। কার্যকরীমূলক সমাণু আর টটোমারিজমের মধ্যে পার্থক্য কি? গতিশীলতা। হ্যাঁ, এখানে গতিশীল সাম্যাবস্থা দুইটা ভাবে তৈরি হয়। দুইটা বৈশিষ্ট্যের কথা বলা ছিল। একটা হচ্ছে একটা যৌগ থেকে আরেকটা যৌগ তৈরি করার সুযোগ থাকতে হবে এবং তৈরি হয়ে বসে থাকবে না, আসা যাওয়া চলতে থাকবে, একটা গতিশীল সাম্য অবস্থা থাকবে এদের মধ্যে, তাই না? তো এগুলো হচ্ছে একেবারে মুখ্য বৈশিষ্ট্য, এগুলো মাথায় রাখতে হবে। আর একটা উদাহরণের নাম বলছিলাম এবং তোমাদেরকে আরো কিছু উদাহরণ বই থেকে সংগ্রহ করতে বলা ছিল, তাই না? যে আমরা এখানে একটা উদাহরণ দেখাচ্ছিলাম তোমাদেরকে, প্রোপানন। আর এই যৌগটার নাম কি? এটা কি কেউ বাসায় বের করার চেষ্টা করছো, নাকি আমরা তোমাদেরকে বের করতে বলি নাই তাই আর তোমরা এটার পেছনে সময় দাও নাই? এই যৌগটার নাম কি? এটার নাম হবে হচ্ছে প্রোপ টু ইন ওয়ান অল, এরকম। সরি, প্রোপ ওয়ান ইন টু অল, এরকম। তো এই জিনিসগুলাকে আমরা সহজ করে বলার জন্য এইভাবে বলতেছিলাম যে আমাদের কাছে কিটো এবং ইনল এই প্রকৃতির একটা সমাণু থাকবে, তাই না? এটা কোন একটা জায়গায় লেখা ছিল, মেবি যেই পেজটাতে লেখা ছিল ওই পেজটাতে যাওয়ার পরেই হচ্ছে আমাদের পাওয়ার পয়েন্ট ধসে পড়ছিল, তাই ওই পেজটা দেখা যাচ্ছে না। বাট কিটো এবং ইনলের নাম তোমাদেরকে বলছিলাম যতটুকু মনে পড়ে আর কি। তো এই ব্যাপারগুলোকে মাথায় রাখতে হবে এবং উদাহরণ নিজে থেকে লেখা এটা সম্ভব না, অসম্ভব রীতিমতো। তাই এটাকে উদাহরণ টুদাহরণ দেখে এখান থেকে কিছুটা জ্ঞান অর্জন করতে হবে। এখন এইগুলো আমরা বলতেছিলাম কেন? মানে আমরা অল এট এ সাডেন আমরা কিন্তু সমানুতার টপিক পড়তেছিলাম না। এটা কে বলতে পারবা আমরা আসলে কোন টপিক পড়তে পড়তে এই সমানুতার ভিতর ঢুকছিলাম? আমরা পড়তেছিলাম হচ্ছে অ্যালকাইন নামক যৌগটা, অ্যালকাইনের বিভিন্ন বিক্রিয়া এবং সমীকরণ পড়তে পড়তে কিছু একটা মনে করে আমরা হচ্ছে এই সমানুতার ভিতর হচ্ছে আসছিলাম। তার মানে সমানুতার ব্যাপারে আমাদের বেশ কিছু ধারণা টারণা হইলো। এখন এইখান থেকে শিক্ষামূলক উপায় যেটা, মানে পড়ার জন্য বা দেখার জন্য আমরা এখানে ঢুকছিলাম, সেটা হচ্ছে বেসিক্যালি টটোমারিজমটা। তার মানে এটা একটা খুব কমন আইডিয়া যে কোন একটা কিটোন পেলে আমরা ধরে নিতে পারি এই কিটোন যৌগটা কিছুক্ষণের মধ্যে চেঞ্জ চেঞ্জ হয়ে কোন একটা ইনল যৌগে পরিণত হবে, বা কোন একটা ইনল যৌগ পেলে আমরা এই উভমুখী তীর চিহ্ন দেখে বলে দিতে পারি যে কিছুক্ষণের মধ্যে সে হয়তো একটা কিটোন যৌগে পরিণত হবে। এই নলেজটা কোন গভীর জায়গাতে যে কাজে লাগে, তোমরা যদি এখন একটু আসো যে আমরা আসলে কোন জায়গা থেকে এই জায়গাটাতে আসছিলাম। সেটা হচ্ছে আমরা অ্যালকিনের প্রস্তুতি পড়ার পরে আমরা অ্যালকিনের বিক্রিয়া যখন পড়তে আসছি, তখন অ্যালকিনের বিক্রিয়া তো হচ্ছে সংযোজন বা এডিশন টাইপের বিক্রিয়া। আমরা বেশ কিছু কমন এডিশনের এক্সাম্পল দেখতেছিলাম। তো কোনো এক্সাম্পলে কোনো কনফিউশন নাই, বেশিরভাগ এক্সাম্পলে আমরা আগে দেখে ফেলছি। এখানে একটা স্পেশাল সংযোজনের উদাহরণ ছিল যেটা আবার আমরা এসএসসি ক্লাস থেকে দেখে আসতেছি। সেটা হচ্ছে যে তুমি কোন একটা অ্যালকাইনের মধ্যে তুমি পানি যোগ করলা 20% সালফিউরিক অ্যাসিড আর 2% মার্কিউরিক সালফেটের উপস্থিতিতে। এই বিক্রিয়াটা কিভাবে কিভাবে সামনের দিকে আগায় আমরা এটা নিয়ে ডিসকাস করতেছিলাম। যে প্রথম ধাপটা অত্যন্ত সিম্পল, যে কোনো সংযোজন বিক্রিয়া যেভাবে ঘটে এটাও তাই ঘটবে, এইচ ও এইচ, এখানে পাই বন্ধন ভেঙে তার ভাঙা হাত দুইটাতে চলে আসে। দেন আমরা বলতেছিলাম যে এই যৌগটা চিরস্থায়ী না, মানে এই যৌগটা টিকে থাকবে না, এটা পুনর্বিন্যাসের মাধ্যমে খুব দ্রুত এরকম একটা যৌগে পরিণত হবে। এবং আমরা এটার কোনো মানে বুঝতেছিলাম না, মানে উইদাউট মেমোরাইজিং কেন একটা ধাপ থেকে আরেকটা ধাপে যাচ্ছে এটা আমাদের কাছে খুব সেন্স মেকিং কোনো কিছু মনে হচ্ছিল না। এখন দেখবা জিনিসটা সেন্স মেক করবে। এখন কি ধরো নতুন করে যদি তুমি জিনিসটাকে দেখো
কিছু কি আইডিয়া করা যাচ্ছে? এই যে যৌগটা, এইটা কোন টাইপের যৌগ বলতো? এই যৌগের মধ্যে একটা অ্যালকিন মূলকও আছে, আবার একটা অল মূলকও আছে। তাহলে এটা কি বলতো, কোন যৌগটা? এটা হচ্ছে আমাদের সেই ইনল টাইপের একটা যৌগ। তাহলে ইনল যৌগের সাথে জোড়া বেঁধে থাকে কোন টাইপের যৌগ বলতো? কিটো টাইপের যৌগ। এই ইনল আর কিটো, বা কিটো এবং ইনল, এই যে দুইটা যৌগ, দুই ধরনের যৌগ যে মিউচুয়ালি সামহাও কানেক্টেড, এটা কোন জিনিস জানার পর বুঝতে পারা যায় বলতো? টটোমারিজম। টটোমারিজম। হ্যাঁ, টটোমারিজম। মানে এটা কি বুঝতে পারছো? মানে এটা কিন্তু নর্মাল কোনো অডিয়েন্সের চোখে এখানে কোনো মিল চোখে পড়বে না, কোনো লজিক চোখে পড়বে না, কোনো মানে সেন্স মেক করে এমন কোনো কিছু চোখে পড়বে না। ইভেন যারা টটোমারিজম পড়ে আসছে তাদেরও এটা চোখে পড়বে না। বাট তোমাকে যখন একবার বলে দেওয়া হবে, তখন তোমার যদি টটোমারিজম জানা থাকে, পড়া থাকে, তখন তুমি এটাকে রিলেট করতে পারবা। লিস্ট এইটা মেনে নিতে তোমার খুব একটা কষ্ট হবে না যে এই যৌগ যে অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে পরের যৌগটায় ট্রান্সফার হইতে পারে। বুঝছো? অতএব এই যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা হাইলি একটা অ্যাবনর্মাল মুভমেন্ট। কাদের জন্য? যারা কিছু জানে না তাদের জন্য। বাট তোমার যদি ঘটনাবলী জানা থাকে, তাহলে এই পরিবর্তনটাকে তোমার খুব একটা ইললজিক্যাল, অপ্রয়োজনীয় এবং অবাস্তব মনে হবে না, খুবই বাস্তব এবং স্বাভাবিক মনে হবে। ঠিক আছে? ভাই এটা তো তো উভমুখী হয় না, মানে সাম্যাবস্থায় তো নাই হ্যাঁ, এইটা। এইখানে যে ঘটনাটা, এটা উভমুখী হয় না, কিন্তু এইখানে উভমুখী তীর চিহ্ন না দিলেও হয়, আমরা জটিলতা পরিহার করার জন্য বলতেছি। আর তার থেকে বড় কথা, এইখানে আবার অন্য প্যাচ আছে। তুমি এই যে উভমুখী বিক্রিয়াটা, এটার যদি কেসির মান নাও, কেসির মান দেখবা অনেক বড় আসে। কেসির মান অনেক বড় মানে কি বলতো? এই বিক্রিয়াটা ডান দিকে ঝুঁকে আছে নাকি বাম দিকে ঝুঁকে আছে, মানে কোন দিকে যাওয়ার প্রবণতা বেশি ওর? ডান দিকে। ডান দিকে। তো এই এই জন্য আমরা এইসব বিক্রিয়ার কেসি টেসির মান জানি তো। তাই আমরা এই ধরনের নর্মাল বিক্রিয়া লেখার সময় আর এই উভমুখী বা এই ধরনের ঝামেলার ভিতর হচ্ছে ঢুকতে চাই না। আমাদের সামনে এই যোগটা আসবে, এটাই হচ্ছে বলে রাখতে চাই। আর আলটিমেটলি তো ওই কথা বলে তো আমরা দুনিয়ার সকল বিক্রিয়াকে কনফিউশনের মধ্যে ফালাইতে পারি যে দুনিয়াতে তো আসলে একমুখী বিক্রিয়া বলে কিছু নাই। জাস্ট বেশি উভমুখী আর কম উভমুখী, এইভাবে তুমি বরং বলতে পারো। ভাইয়া মানে এটা সাম্যাবস্থায় তো নাই, তাহলে কি এটাকে আমরা টটোমারিজম বলতে পারবো? এইটাকে টটোমারিজম বলতে পারবা, বাট মানে এটা এখানে বলা না বলা আসলে অর্থহীন। মানে এখানে তুমি টটোমারিজম বলে কোনো কিছু প্রুফ করার তো কিছু নাই আমাদেরকে। আমরা এখানে সিম্পলি বিক্রিয়া লিখতেছি, এই যৌগ থেকে এই যৌগ তৈরি করব। আমরা আমাদের নলেজ থেকে জানি যে টটোমারিজমের কারণে একটা পরিবর্তন থেকে আরেকটা পরিবর্তন হইতে পারে। কিন্তু এই কেসি বা অন্যান্য মানে বিক্রিয়ার যে অন্যান্য প্যারামিটার, অন্যান্য যে রাশি, তার উপর ভিত্তি করে আমরা বলতে পারি এখানে বাম থেকে ডানে যত সহজে স্বাভাবিকভাবে পরিবর্তন হবে, ডান থেকে বামে কিন্তু অত স্পন্টিনিয়াসলি ব্যাক করবে না। তো তুমি এটাকে টটোমারিজম বললে আসলে কিছুটা কনফিউশন ক্রিয়েট হবে। বুঝছো জোবায়ের? অতএব তুমি এখানে বুঝে নিবা টটোমারিজম, কিন্তু এখানে তুমি কোথাও উল্লেখ করতে পারবা না যে এখানে টটোমারিজম হচ্ছে। যদি টটোমারিজম হয়, তখন আবার তোমাকে উভমুখী তীর চিহ্ন এবং অন্য খাতে তোমার বর্ণনাটাকে প্রবাহিত করতে হবে, কিন্তু এই বর্ণনা অন্য কোনো খাতে প্রবাহিত করা যাবে না। ঠিক আছে জুবাইর? জি ভাইয়া। ঠিক আছে। এখানে দেখো, জাস্ট এই একটা কথা বলার জন্য ভালো হয়েছে সুযোগে আমাদের অন্য একটা টপিক পড়া হয়ে গেছে। আমরা যেমন এখন গাঠনিক সমানুতার ব্যাপারে আমাদের বোধহয় মোটামুটি একটা আইডিয়া হয়ে গেছে যে গাঠনিক সমানুতা কত প্রকার এবং কিভাবে কিভাবে এই জিনিসগুলোকে বের করতে হয়। ঠিক আছে? তো গাঠনিক সমানুতা একটা এখন আর বাকি ছিল, আমাদের, হ্যাঁ বলো। একটা বাকি ছিল হ্যাঁ হ্যাঁ মেটামারিজম। হ্যাঁ হ্যাঁ, ওটাতেই আসতেছি যে গাঠনিক সমানুতার এখন আর আমাদের কোনো প্রয়োজন নাই, টটোমারিজম পর্যন্ত প্রয়োজন ছিল। বাট যেহেতু শুধুমাত্র একটা বাকি আছে, আমরা মেটামারিজমটা বলে ফেললে আমাদের আসলে মাঝখান থেকে আরেকটা টপিকও শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে? তো ওই জন্য হচ্ছে আমরা বেসিক্যালি মেটামারিজমটা পড়বো। বাট আমাদের যেই প্রয়োজনে আমরা টপিকটা শুরু করেছিলাম, ওই প্রয়োজন ফুরিয়ে গেছে। ঠিক আছে? প্রথমত মেটামারিজম একটা মানে প্রচন্ড পরিমাণের অপ্রয়োজনীয় টপিক। স্ট্যান্ডার্ড বইপত্র বা ইভেন বাইরের দেশের বইপত্রে টপিকটাই অ্যাবসেন্ট, মানে টপিকটা থাকেই না। তো আমরা খুব যত্ন সহকারে এই টপিকটাকে পেলে পুষে হচ্ছে বড় করতেছি বইতে অনেকদিন ধরে। বাট টপিক হিসেবে খুবই ছোট এবং 1 মার্কের জন্য চলে আসতে পারে। মেটামারিজমের আইডিয়াটা কি? মেটামারিজমের আইডিয়া হচ্ছে, লিখে রাখো আগেরটার মতো। মানে আমরা গতদিন আসলে আমরা গতদিন তোমাদেরকে এটা মনে করাই দিচ্ছিলাম যে আমাদের প্রথম যেই 3টা সমাণু, সেগুলা কিন্তু খুব
সুন্দর নাম বিশিষ্ট ছিল, শিকল সমাণু, অবস্থান সমাণু, কার্যকরীমূলক সমাণু এরকম ছিল, যেগুলা শুনে কিছুটা আইডিয়া করা যেত। তারপর আসলো কারা দেশে, টটোমারিজম এবং মেটামারিজম। নাম শুনলেই বোঝা যায় যে ওরা আসলে মানে একটু স্পেশাল টাইপের জিনিসপত্র। তো যখন আমরা টটোমারিজম পড়লাম তখন জানা গেল যে টটোমারিজম খুব ইউনিক কোনো ঘটনা না, এইটা বেসিক্যালি কার্যকরীমূলক সমানুতার একটা স্পেশাল সেট। কার্যকরীমূলক সমানুতার মধ্যে কিছু কন্ডিশন অ্যাড করলে, কিছু শর্ত যোগ করলে তখন টটোমারিজমটা হচ্ছে পাওয়া যায়। সেই কনটেক্সটে যদি আমরা মেটামারিজম পড়তে আসি, মেটামারিজমও খুব ইউনিক কিছু না, এটা আগের টপিকের একটা অংশ মাত্র। এটাকে তুমি বলতে পারো বিশেষ ধরনের অবস্থান সমাণু। তো বিশেষ ধরনের এই অবস্থান সমাণু, এইটাকে বলি আমরা মেটামারিজম। তাহলে আমাদের এখন উচিত হচ্ছে অবস্থান সমাণুটা কি ছিল সেটা একটু মনে করা। আর মেটামারিজম কখন বলবো, কখন আমরা মেটামারিজম বলবো না, অবস্থান সমাণু বলবো, এই আইডিয়াটা ক্লিয়ার করাটা হচ্ছে আমাদের এখনকার কাজ। তো প্রথমে একটু মনে করাই দেই যে অবস্থান সমাণু জিনিসটা কি ছিল। অবস্থান সমাণু জিনিসটা ছিল এইটা। ধরো এই যৌগটা হচ্ছে প্রোপানল বা প্রোপানল 1। আমরা যদি এই যৌগটাকে এইভাবে লিখি, তাহলে যৌগটা স্টিল অ্যালকোহল হিসাবেই আছে। তো এটার কার্যকরীমূলক সমাণু হয় নাই। যৌগটা স্টিল 3 কার্বন বিশিষ্ট আছে, অতএব এটা শিকল সমাণু হয় নাই। বাট কার্যকরীমূলকটা আগে 1 নাম্বার কার্বনে ছিল, এখন সে 2 নাম্বার কার্বনে শিফট করছে, অতএব এটাকে আমরা আগেটাকে যদি বলি প্রোপানল 1, এটাকে আমাদের বলতে হবে প্রোপানল 2। এই ধরনের এক্সাম্পল গুলাকে আমরা বলতেছিলাম হচ্ছে অবস্থান সমাণু। ঠিক আছে। আর এইখানে হচ্ছে এখন আমরা একটু বোঝার চেষ্টা করব যে মেটামারিজম জিনিসটা কি। মেটামারিজম জিনিসটা হচ্ছে এইরকম। CH3 CH2 ও CH2 CH3, এই যৌগটার নাম কি? এই যৌগটার নাম হচ্ছে ইথক্সি ইথেন। এই যৌগটাকে তুমি যদি এইভাবে লেখো, তাহলে এই যৌগটার নাম হয় হচ্ছে মিথক্সিপ্রোপেন। তো টেকনিক্যালি তুমি কিছুই করো নাই, তুমি শুধু কার্যকরীমূলক, এখানে কার্যকরীমূলক বা ফাংশনাল গ্রুপ হচ্ছে ইথার গ্রুপটা, ও বন্ড বন্ড মানে বন্ড ও বন্ড এটা। তো এই মূলকটা জাস্ট আগে যেখানে ছিল তুমি সেখান থেকে এক ঘর ডানে বা বামে শিফট করছো, করে তুমি আরেকটা সমাণু তৈরি করতেছো। এই দুইটাকে তাহলে কি সমাণু বলা উচিত? আগের লজিকে এটাকেও অবস্থান সমাণু বলা উচিত। আমরা এটাকে অবস্থান সমাণু বলবো, কোনো সমস্যা নাই। কিন্তু ঘটনা হচ্ছে এইটাকে আবার আমরা মেটামারিজমও বলতে পারি। তো এই পার্থক্যকরণটা দরকার, যে কখন আমরা কোন একটা অবস্থান সমাণুকে মেটামারিজম বলতে পারি আর কখন এটাকে আমরা মেটামারিজম বলবো না। বইতে যেমন খুবই অদ্ভুত একটা কথা লেখা আছে, যে কথার বেশিরভাগই এই কথার মিনিং বুঝে না, যেটা বলে আসলে কি বুঝাইতে চাইলো। বইতে বলা থাকে এরকম একটা কথা, যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পরিবর্তন ঘটিয়ে যে সমাণু তৈরি করা হয় তাকে হচ্ছে মেটামারিজম বলে। ঠিক আছে, ফাংশনাল গ্রুপ কার্যকরী মূলক এইটার উভয় পাশে কার্বন সংখ্যার পরিবর্তন করে যে সমাণুগুলো পাওয়া যায় সেগুলোকে আমরা বলবো হচ্ছে মেটামারিজম। তো যেটা খুব স্পষ্ট কোনো মিনিং নাই, এখানে আরো কিছু ঘটনা তোমাকে বুঝতে হবে। যে ফার্স্ট থিং, এগুলা হচ্ছে টিপস এর মতো করে, এগুলো তুমি ফর্মাল খাতাপত্রে লিখবা না। ফর্মাল খাতাপত্রে তুমি ফর্মাল বইতে যেটা লেখা আছে সেটাই লিখবা, বইয়ের এক্সাম্পল গুলোই দিবা। বাট নিজের বুঝার জন্য বা জানার জন্য ইনফরমালি আমরা তোমাকে কিছু ইনফরমেশন দিয়ে রাখতে পারি। একটা হচ্ছে, নর্মালি মেটামারিজম যখন দেখাতে হয় তখন ফাংশনাল গ্রুপটা বা কার্যকরী মূলকটি কার্বন চেনকে ডিসকন্টিনিউয়াস করে সাধারণত। তো মেটামারিজম হওয়ার ক্ষেত্রে এটা খুব গুরুত্বপূর্ণ একটা বৈশিষ্ট্য হইতে পারে, যে তুমি দেখবা যে তোমার যে ফাংশনাল গ্রুপ বা কার্যকরী মূলকটা নিয়ে তুমি কথা বলতেছো সেটা কি আসলে কার্বন চেইনের মাঝখানে কোনো ডিস্টারবেন্স তৈরি করে কিনা। যেমন এই ওএইচ মূলকটা দেখো, এই যে 3টা কার্বন মিলে যে শিকলটা ছিল এখানে কিন্তু সে কোনো ধরনের ইন্টারাপশন তৈরি করে নাই। এটা কিন্তু মেইন 3 কার্বনের যে সিরিয়ালি শিকলটা ছিল তার উপর দিয়ে ধরো ভেসে বেড়াচ্ছে।
বাট এই মূলকটা দেখো, সে কিন্তু একেবারে কার্বন চেইনকে ভেদ করে দুই পাশে সরাই দিয়ে তারপর ওখানে হচ্ছে বসে পড়ছে। তো যেই মূলকগুলা কার্বন চেইনের মাঝখানে যে এরকম একটা ইন্টারাপশন ক্রিয়েট করতে পারে, ডিসকন্টিনিউটি ক্রিয়েট করতে পারে, যে একটানা কার্বন গুলো এখন আর নাই, মাঝখানে একটা ঝামেলাপূর্ণ জিনিস এদেরকে সরায় বসে পড়ছে, এই ধরনের মূলকের ক্ষেত্রে আমরা সাধারণত মেটামারিজম শব্দটা হচ্ছে ব্যবহার করি। তো এখান থেকে আরেকটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার বোঝা যায় যে মেটামারিজমের যে মূলকটা, মানে যেই মূলকটা বসলে হচ্ছে তুমি মেটামারিজম পাবা, তাকে মোটামুটি দ্বিযোজী হইতে হবে, কারণ দুই দিকে হাত না থাকলে তো সে মাঝখানে কোনো জায়গায় হচ্ছে বসতে পারবে না। ঠিক আছে, তো এখান থেকে তুমি এটা পার্থক্যকরণ খুঁজে নিতে পারো। এবং কথাবার্তা শুনেই বুঝতেছো এখানে আসলে খুব মেজর আসলে কোনো পার্থক্য নাই, যে কারণে প্রথমেই বলতেছিলাম যে টপিকটা খুব মানে সলিড কোনো টপিক না, খুব নেসেসারি কোনো টপিক না, এটা না পড়লে আসলে কিছু যায় আসে না, সবকিছুকে ভালো করেই হচ্ছে প্রকাশ করা যায়। তো এখন বুঝতেছো কেন আমরা ইথারের এক্সাম্পলটাকে মেটামারিজম হিসেবে বলি সাধারণত, আর অ্যালকোহল বা অন্য যে কোনো এক্সাম্পলকে কেন আমরা অবস্থান সমানুর মধ্যে ধরি। তো এখন আমাদের যেটা কাজ, আমরা এরকম আরো কিছু এক্সাম্পল হচ্ছে খুঁজে বের করতে পারি যে যারা এই ধরনের মেটামারিজম দেখাবে। তো প্রথমে একটু চিন্তা করে দেখো তো, তোমাদের জানাশোনার মধ্যে আর কোনো মূলক আছে যেটা কার্বন চেনের মধ্যে ডিসকন্টিনিউটি ক্রিয়েট করতে পারে বা দ্বিযোজী টাইপের মূলক? এটা কিসের কার্যকরী মূলক? এস্টার। অ্যাস্টার। এই কার্যকরী মূলকটা দেখে কি এটা বোঝা যাচ্ছে যে এই মূলকটা থাকলে যে কার্বন চেইনের মধ্যে একটা ডিসকন্টিনিউটি তৈরি হবে? হ্যাঁ ভাইয়া, মাঝে একটা ও আছে। বুঝতেছো, এই ওটা থাকার কারণে তুমি আর এর জায়গায় যতই CH2 CH3 বসাও, এইখানে তুমি যতই CH3 CH2 বসাও, এই অক্সিজেনটা প্রেজেন্ট থাকার কারণে কিন্তু কার্বন চেনের মধ্যে ডিসকন্টিনিউটি বা একটা বিচ্ছিন্নতার ভাব থাকবে। তো তুমি অ্যাস্টার মূলকটাকে একটা এক্সাম্পল ধরতে পারো, যে অ্যাস্টার হচ্ছে সেই ধরনের যৌগ যারা আসলে মেটামারিজম দেখাবে। তারপর দ্বিযোজী হিসাবে তুমি কিটোনের এক্সাম্পল বইতে পাবা, যদিও কিটোনের এক্সাম্পলের সাথে আমরা পুরোপুরি একমত না, কিন্তু বইতে যেহেতু আছে সেহেতু তোমাকে এটা সিকিউ এমসিকিউ নানান জায়গায় হচ্ছে দিতে পারে। ধর একটা যৌগ এরকম আছে, 1 2 3 4 5 5 কার্বনের, আর 2 নাম্বার কার্বনে হচ্ছে কিটোন মূলকটা, তো এই যৌগটার নাম হচ্ছে পেন্টানন 2। তো তুমি যদি চাও এই যৌগের একটা সমাণু এইভাবে তুমি লিখার চেষ্টা করতে পারো। এই যৌগটার নাম কি হবে? পেন্টানন 3। তো তুমি দুইটাকে অবশ্যই অবস্থান সমাণু বলতে পারো, বাট ওই যে দ্বিযোজীমূলক কার্বন চেনের মাঝখানে আছে সেই হিসাবে তুমি, যদিও আমরা কেন এক্সাম্পলের সাথে একমত না, কারণ দ্বিযোজীমূলক কার্বন চেনের মাঝখানে বসছে সবই ঠিক আছে, কিন্তু এটা কার্বন চেনকে কি ডিসকন্টিনিউয়াস করছে এটা বলতে পারবো? এটা কিন্তু বলতে পারবো না, কারণ না। সে ইটসেলফ নিজে তো কার্বনটা হয়েই বসছে, এই কারণে স্ট্যান্ডার্ড এক্সাম্পলে এটা আসলে থাকার কথা না, কিন্তু আমাদের বাংলা বইয়ের এক্সাম্পলে এই এক্সাম্পল গুলো আসলে থাকে। এবং তোমাকে আলটিমেটলি পরীক্ষায় ওই বাংলা বই থেকে তো প্রশ্নগুলো করবে, তো তোমাকে এই কিটোনটাকেও আসলে এক্সাম্পলের মধ্যে ধরতে হবে। আর আমরা শুরুতেই তোমাকে ইথারের কথা বললাম। তারপর অ্যামিনো যে একটা মূলক, মাথায় বুদ্ধি থাকলেই বুঝে যাবা, NH2 মূলক যদি থাকে, দেখো এখানে তুমি যাই দাও নাইট্রোজেনটা মাঝখানে পড়ে যাবে না? ঘটনা কিছু বোঝায়? এই নাইট্রোজেন আবার এই যে দুইটা হাইড্রোজেন, এগুলাতে তুমি যদি নতুন নতুন মূলক বসাতে থাকো, তাহলে একটা সময় মনে হবে কিনা যে নাইট্রোজেন আসলে শিকলের মধ্যবর্তী কোন একটা জায়গাতে বসে পড়ছে। তো এই যে 2 ডিগ্রি অ্যামিন টাইপ জিনিসগুলি, এগুলাও কিন্তু মেটামারিজম দেখাইতে পারে। তার মানে মেটামারিজমের সেটের মধ্যে ফেমাস যেগুলো সদস্য, সেগুলি অ্যাটলিস্ট জেনে রাখলে ভালো, তাহলে এক্সাম্পল গুলা পিক করতে অ্যাটলিস্ট তাড়াতাড়ি রেসপন্স করতে পারবা। ইথার, এস্টার, কিটোন ব্র্যাকেটে তোমার বই অনুযায়ী, এবং হচ্ছে অ্যামিন, নানান ডিগ্রির অ্যামিন, এগুলো হচ্ছে ফেমাস মেটামার সৃষ্টিকারী মূলক আর কি। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা, তোমরা একটু বইতে দেখে নিও, বইতে এখানে 1 2 লাইনে বেশি তোমরা পাবা না, এই এক্সাম্পল গুলো থেকে আরো কম এক্সাম্পল পাবা এবং এই কথাবার্তা থেকে আরো কম কথাবার্তা পাবা। তো তোমাদের জন্য এখন দেখবা সংজ্ঞাটাও সেন্স মেক করে, যে কার্যকরী মূলকের উভয় পাশে কার্বন সংখ্যার পরিবর্তন। কার্যকরী মূলক তো আসলে কার্বন শিকলের মধ্যবর্তী কোন একটা জায়গাতে আছে, এটাকে যদি তুমি সেন্টার করো, তুমি ডানে বামে দেখবা যে কার্বন সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। এরকম একটা অদ্ভুত কথা বলা হয়, যদি এটা খুব মিনিংফুল কথা না, বাট বলা হয় দেখে আমরা তোমাকে বলে রাখতেছি, যে কেউ একজন অবস্থান সমাণু আর এই মেটামারিজম বোঝানোর জন্য এটা বলছিল
যে অবস্থান সমাণু দেখলে তোমার মনে হবে যে চেইনটা ফিক্সড, মূলকটা দৌড়াচ্ছে। আর তোমার মেটামারিজম দেখলে মনে হবে যে তোমার মূলকটা হচ্ছে ফিক্সড, চেইনটা হচ্ছে আগে পরে দৌড়াচ্ছে। যদিও এটা আসলে খুব যে ভালো কথা তা না, ওই যে আপেক্ষিক বেগের কনসেপ্টে আসলে সবাই স্থির, সবাই দৌড়াচ্ছে। বাট এটা কোন একটা বইতে লেখা ছিল, এটা আমরা মানে বিগত বছরের ফলাফলকে হচ্ছে বলছিলাম, তো এটা তোমাদেরকেও জানায় রাখলাম আর কি। ঠিক আছে, তো মেটামারিজম নিয়ে আমাদের আপাতত আর বলার কিছু নাই। তো আমাদের মূল কথাবার্তা শেষ। তাহলে দেখো, তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারো, বাট এখানে প্রশ্ন করার ভাই আসলে তেমন কিছু নাই। হ্যাঁ বলো। এই পেজটাতে একটু, ভাই এই যে 2 নাম্বারের ওইখানে কার্বনের হাত তো 5টা, কোথায় বলো তো ভাইয়া, ঠিক 2 নাকি নাম্বারের? ভুল গেছে? এখানে? ওইটার নিচেরটা। এটা কোন কার্বনে হাত 5টা জি হয়ে ভাই, গেছে বলো তো? এই যে এটা, এটা 2 বানায় দাও। কার্সর জায়গায়। হ্যাঁ, এটা তো 3 হবে না, এটা তো 3 হবে না, বুঝতে পারতে হবে আর কি তোমাদেরকে। ঠিক আছে, তাহলে আমাদের গাঠনিক সমানুতার অংশটা শেষ। সমানুতা মনে আছে, আমরা আবার 2 ভাগ করে দিছিলাম, এসএসসি লেভেল এবং এইচএসসি লেভেল। তো কোন পার্টটা শেষ হয়ে গেল? এসএসসি লেভেলের যে সমানুতার অংশটা ছিল সেটা হচ্ছে শেষ হয়ে গেল। তোমরা বাসায় নামকরণ গুলো যদি আবার একটু চর্চা করে নাও, তাহলে সমানুতার অংশটা মানে পুরোপুরি ভাবেই শেষ বলতে পারো। আর এইচএসসির যে সমানুতাটা এটা রয়ে গেল, এটা আমরা পড়বো আবার এরকম একটা সুবিধাজনক সময়ে, আমরা চট করে এটা পড়ে ফেলবো, এটার জন্য আমরা আলাদা কোনো টাইম রাখবো না আর কি। আচ্ছা, এখন আমরা মূল টপিকে ফেরত আসি। আমাদের মূল টপিক হচ্ছে অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া চলতেছিল। তো অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া পড়ার সময় আমরা কি বললাম আর তোমাদের কি মনে আছে বলো তো? অ্যালকিনের সংযোজন আর অ্যালকাইনের সংযোজন ড্যাশ সিমিলার নাকি পৃথক বলো তো? সিমিলার। সিমিলার। কেন সিমিলার? কারণ বিক্রিয়া দুইটা টাইপ সেম। কি ধরনের বিক্রিয়া দেয় দুই দলই? ইলেকট্রোফিলিক অ্যাডিশন বা ইলেকট্রনাকর্ষী সংযোজন। এবং আমরা যেটা দেখলাম কৌশলও কাছাকাছি। বিক্রিয়া যেগুলো দেয়, হাইড্রোজেনের সাথে বিক্রিয়া, ব্রোমিনের সাথে বিক্রিয়া, ক্লোরিনের সাথে বিক্রিয়া, এগুলো হচ্ছে সেম। তো এখান থেকে আমরা একটা ধারণায় আসতে পারি যে আমাদের অ্যালকেন এবং অ্যালকাইনের সংযোজন বিক্রিয়া একই ধরনের, একই প্যাটার্নে হয়। এখন এইখান থেকে খুবই তাৎপর্যপূর্ণ একটা প্রশ্ন আসে, দেখি তোমরা আগে প্রশ্নটার উত্তর বলতে পারো কিনা, ব্যাখ্যা বলা লাগবে না। এই হচ্ছে একটা অ্যালকিন, এই হচ্ছে একটা অ্যালকাইন। আমরা এই দুই পদার্থের মধ্যে সিমিলারিটি নিয়ে হচ্ছে কথা বললাম, যে দুটার মধ্যে অনেক মিল আছে, একই ধরনের বিক্রিয়া দেয়, একইভাবে অ্যাপ্রোচ করে। তো দেন দেখো মনে আছে কিনা তোমাদের, ই প্লাস এখানে উড়ে উড়ে আসতো, ই প্লাস এখানে উড়ে উড়ে আসতো, এভাবেই তো বিক্রিয়াটা শুরু হইতো। এখন আমরা আবার তোমাকে মনে করাই দিচ্ছি, অ্যালকিন এবং অ্যালকাইন দুইটাই ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়া দেয়। তো দুইটার মধ্যে খুব ভালো একটা কোর লেভেলের সিমিলারিটি আছে, মানে একদম অন্তরে এরা হচ্ছে সিমিলার বিহেভিয়ার ধারণ করে। এখন আমরা যদি বৈপরীত্যের ব্যাপারে আসি, সিমিলারিটি অনেক জানছি, যে এখন দুইটার মধ্যে পার্থক্য জানতে চাই। তো পার্থক্যকরণের ক্ষেত্রে বলতো, আমরা যদি বলি যে দুই ক্ষেত্রে আমরা একটা ইলেকট্রোফাইলকে আসতে দিলাম, এলাও করলাম সাবস্ট্রেট পর্যন্ত আসার জন্য, একটু চিন্তা টিন্তা করে বলতে পারবা এই দুই দলের মধ্যে কোন দল ফাস্টার বিক্রিয়াতে অংশগ্রহণ করবে? অ্যালকিনের বিক্রিয়াটা দ্রুত গতিতে হবে নাকি অ্যালকাইনের বিক্রিয়াটা দ্রুত গতিতে হবে? একটু চিন্তা টিন্তা করো তো। তো আমাকে ব্যাখ্যা বলা লাগবে না, চ্যাট বক্সে শুধু অ্যালকিন নাকি অ্যালকাইন কোন রিয়াকশনটা ফাস্ট হবে এইটা তোমাদের কি মনে হয় লিখে পোস্ট করতে পারো। যদি একেবারে আমার মন বলতেছে এই টাইপের অদ্ভুত অ্যান্সার আসতে না চাও, তাহলে একটু চিন্তা করে অ্যান্সার দিতে পারো যে আসলে এখানে মূল ঘটনাটা কে ঘটাইতো, কি থাকলে বিক্রিয়াটা ভালো হয়, ইলেকট্রোফাইল উড়ে উড়ে ভালো আসতে পারে। তো বিভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করো তোমরা, উত্তরটা হচ্ছে দিতে পারো। আপাতত হচ্ছে অ্যান্সার দাও, তারপরে আমরা আলোচনায় আসতেছি। সবার জন্য টাইম 40 সেকেন্ড, 45 সেকেন্ড, এর মধ্যে যার যা মতামত দিতে থাকো।
ঠিক আছে, এখানে খুবই মিশ্র ধরনের অ্যান্সার পাওয়া গেছে, বাট আমার মনে হয় মিশ্রের মধ্যে যারা হচ্ছে, আচ্ছা দুইটাই পাওয়া গেছে 50-50 টাইপের, অ্যালকিন এবং অ্যালকাইন। যেমন র্যান্ডমলি যদি কেউ অ্যালকাইনের পক্ষের যদি একটা লজিক শুনতে চাই, কেন অ্যালকাইন মনে করতেছো, এটা অ্যান্সার আছে অবশ্যই। ইমতিয়াজ লিসান আধা লাইনে অ্যান্সার লিখেও পাঠাইছো, যে উত্তরের কারণ খুবই স্বাভাবিক, যে ই প্লাস উড়ে উড়ে আসতেছে, তো অ্যালকাইনে তো আমি পাই বন্ড বা ইলেকট্রনের পরিমাণ বেশি দেখতে পাচ্ছি, তো ই প্লাস বেশি বেশি মোটিভেটেড হওয়া উচিত এবং দ্রুত বিক্রিয়া করা উচিত। আর অ্যালকিনের পক্ষে কয়েকজনকে দেখা যাচ্ছে, যে কোনো একজন ভলেন্টারিলি আমাকে একেবারে অল্প ভাষায় আর কি আধা লাইনে উত্তরটা বলার চেষ্টা করতে পারো, যে অ্যালকিন কেন মনে হচ্ছে। যেমন অ্যালকিনে উত্তর হিসাবে বলছো হচ্ছে রাজু বলছো, লাবিব বলছো, জিদান বখতিয়ার বলছো, আরো কেউ বলে থাকতে পারো, আমার চোখে কয়েকজন পড়লো। এখন বলো, মানে অ্যালকাইনের পক্ষে একটা কারণ পাওয়া গেছে, আমার মনে হয় বাকিরা মোটামুটি একই কারণেই বলছো। অ্যালকিনের পক্ষে একটা কারণ জানতে চাচ্ছি আমরা, মানে আধা লাইনে বলার সুযোগ আছে, বলো। আচ্ছা, জিদান বখতিয়ার পরে হচ্ছে তার অ্যান্সার সুইচ করছো, মানে আমি খেয়াল করি নাই। ঠিক আছে, তাহলে এখন অ্যালকাইনের পক্ষে লোক বেশি, অ্যালকিনের পক্ষে এক দুইজন আছো। নাজমুল হুদা রাজু, তুমি কি মানে কোনো কার্যকারণ বলবা, নাকি মন বলতেছিল তাই বলে দিছো, নাকি উত্তর পরিবর্তন করতে চাও? তোমার জন্য বিশেষ অফার উন্মোচিত হয়েছে, তুমি চাইলে উত্তর পরিবর্তন করতে পারবা। ভাইয়া এত সাসপেন্স দিতেছেন, মনে হইতেছে এটাতে কোনো কাহিনী আছে। কাহিনী তো আছে, সেটা তো বললামই, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট প্রশ্ন। ভাই আমার একটা জিনিস মনে হয়েছে যে ভাই একটা পাইবন মানে ভেঙে ওটা হচ্ছে মানে সিগমা গঠন করতে মানে এনার্জি হচ্ছে কম লাগবে সেজন্য বলেছে আমার আচ্ছা, যেটা ঠিক আছে। লাবিবের কি কোনো মতামত আছে এই ব্যাপারে? আচ্ছা, ঠিক আছে, লাবিব মতামত বলুক, পরে সমস্যা নেই। এখন এই কোশ্চেনের মূল ব্যাপারটাই হচ্ছে এটা, যে তুমি যদি না পড়ালেখা করে পরীক্ষার হলে যাও এবং এই প্রশ্নটা আসে, প্রশ্ন পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, তো পরীক্ষা আসতেই পারে। আসলে যেটা হবে, তুমি যখন ওই যে উত্তর খোঁজার চেষ্টা করবা, এবং উত্তর খোঁজার ক্ষেত্রে তুমি খুবই বিজ্ঞানসম্মত এবং যৌক্তিক হওয়ার চেষ্টা করবা, এবং যৌক্তিক ভাবে এইটাই মনে হবে যে আসলে এখানে ট্রিপল বন্ড আসছে, ইলেকট্রন অনেক বেশি, তো এই প্লাস অনেক দ্রুত আকর্ষণ করবে এবং বিক্রিয়া দ্রুত গতিতে হবে। দেন সবসময় যেটা হয় আর কি, তোমার যেটা মনে হবে ওইটা তো হয় না, হয়তো বিপরীতটা। অতএব এখানে প্রকৃত সঠিক উত্তর হচ্ছে অ্যালকিনটা হচ্ছে এখানে আসলে দ্রুত বিক্রিয়া দিবে। এখন কারণ কি, কারণ তার এটা বলতে পারবা না যে আমার মনে হচ্ছিল অ্যালকাইন, এবং সবসময় আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার যা মনে হয় উত্তর তার উল্টাটা আসে, অতএব অ্যালকিন হচ্ছে উত্তর, এটা তো আর বলতে পারবো না। তো আমাদেরকে আসলে একটা উত্তর খুঁজতে হবে যে কেন অ্যালকিন হচ্ছে সঠিক উত্তর। আর এই কারণেই এই প্রশ্নটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, যে যদি আমাদের যা মনে হইতো, মানে স্বাভাবিকভাবে যা মনে হচ্ছে সেটাই যদি উত্তর হইতো, তাহলে তার এখানে আসলে কোনো স্পেশালিটি নাই, এটা তোমার কাছে ঘটা করে জানতে চাওয়ারও কিছু নাই। যেমন মাইনাস প্লাস আকর্ষণ করে, এটা তো তোমার কাছে ঘটা করে কেউ জানতে চাইবে না। তো এইখানে হচ্ছে কারণটা জানতে হবে। প্রথমে তাহলে লিখে রাখো, বিশেষ নির্বাচন উপপাদ্যটি হচ্ছে ইলেকট্রনাকর্ষী সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে অ্যালকাইন অপেক্ষা অ্যালকিন অধিক সক্রিয়। ঠিক আছে, ইমতিয়াজ লিসান কি চামে চেপা দিয়ে কেমিস্ট্রিকে গালাগালি করার চেষ্টা করতেছে মনে হচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন। এইটা হচ্ছে আমরা অলরেডি তোমাকে উত্তর বলে দিলাম, এটার ব্যাখ্যা জানতে হবে, যে ইলেকট্রনাকর্ষী সংযোজন ইলেকট্রোফিলিক এডিশন রিঅ্যাকশনের ক্ষেত্রে অ্যালকাইন হচ্ছে লেস রিঅ্যাক্টিভ, অ্যালকিন হচ্ছে মোর রিঅ্যাক্টিভ। কিভাবে এটা বোঝা যায় এবং কেন, এইটার হচ্ছে খোঁজ করতে হবে। তো এইটাকে অনেক ভাবে খোঁজ নেওয়া যায়, আমরা একটা সহজ উপায় দেখি তোমাদেরকে বলতে পারি কিনা। আমরা একবারে অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন তিনটাই হচ্ছে নিলাম। বলতো এখানে হাইব্রিডাইজেশন
সংকরায়নের টাইপ কোনটাতে কি ছিল? প্রথমটা এসপি, sp3 sp2, sp3। এসপি, sp2, sp3। আচ্ছা, দেন এসপি হাইব্রিডাইজেশন, একটু ফার্স্ট পার্টের কথা মনে করো, এগুলো তোমাদেরকে অনেক পড়ানো হয়েছে, তোমরা পুরোনো খাতাপত্র খুললেও অনেক কিছু পেয়ে যাবা। এসপি হাইব্রিডাইজেশন মানে এই প্রসেসের পরে কয়টা নতুন অরবিটাল বা হাইব্রিড অরবিটাল তৈরি হওয়ার কথা বলো তো? দুইটা। তিনটা? দুইটা। দুইটা। দুইটা হচ্ছে নতুন অরবিটাল হবে, পাশেরটায় হচ্ছে তিনটা, তার পাশেরটায় হচ্ছে চারটা। তো যতগুলো অরবিটাল অংশগ্রহণ করে ততগুলো নতুন অরবিটাল তৈরি হয়, এটাই আমরা জানি। এখন নতুন অরবিটাল গুলো যে তৈরি হচ্ছে এগুলাকে যদি আমরা অপত্য অরবিটাল বলি, মানে নিউলি বর্ন অরবিটাল বলি, তাহলে এদের পিতামাতা কারা? এই যে এখানে এস আর পি গুলা যে মিক্স হয়েছে, একটা এস দুইটা পি মিক্স হচ্ছে, একটা এস তিনটা পি মিক্স হচ্ছে, এগুলো হচ্ছে এদের প্যারেন্ট অরবিটাল। এরা মিক্সড হয়ে নতুন নতুন অরবিটাল তৈরি করতেছে। এখন ওই যে জেনেটিক্স এর নিয়ম কি বলে, যে এখানে প্যারেন্টের মধ্যে যেই বিহেভিয়ার গুলি ছিল সেগুলোই মিক্সড হয়ে পরের জেনারেশনে আসবে। এগুলো যে আমরা ফার্স্ট পার্টে তোমাদেরকে ওইভাবেই বলতেছিলাম যে জিনোটাইপ ফিনোটাইপের ব্যাপার থাকবে। এখন আমরা যদি ডিরেক্টলি জানতে চাই যে এখানে এস আর পির অনুপাত কি, নতুন তৈরি হওয়া অরবিটাল গুলাতে এস আর পির অনুপাত কি, তো অনুপাত তো এই প্যারেন্ট দেখলেই বোঝা যায়। বলতো এসপি সংকরায়িত যে অরবিটাল গুলি তৈরি হবে সেখানে এস আর পি কত অনুপাতে মিশ্রিত হইতে পারছে? 1:1। এক 1:1। এখানে কি 1:2? এখানে কত? 1:3। তাহলে এই অনুপাতের উপর ভিত্তি করে আমরা যদি একটু চিন্তা করি যে পার্সেন্টেজ ওয়াইজ যদি বলার চেষ্টা করি যে নতুন সৃষ্ট অরবিটাল গুলাতে এস এর পার্সেন্টেজ কত থাকা উচিত চরিত্রের দিক থেকে, এবং পির পার্সেন্টেজ কত থাকা উচিত, এটা তো বলতে পারবো যে 1:1 যদি হয় তাহলে এস কত পার্সেন্ট আর পি কত পার্সেন্ট বলো তো? 50%। হ্যাঁ, দুইটাই হচ্ছে 50% করে। বাকিগুলা বলো তো দেখি। 1:2, এস হচ্ছে 1, পি হচ্ছে 2, এরকম যদি হয় তাহলে এখানে এস এর চরিত্র কত পার্সেন্ট আর পির চরিত্র কত পার্সেন্ট হওয়া উচিত? 33.33 33.33। হ্যাঁ, সবাই বুঝতেছো তো? একটা হচ্ছে 33.33, একটা 66.67। আর তারপরেটা কি হবে? 25%। 25%, 75%। ঠিক আছে, তাহলে আমরা একেবারে গভীরে যে একটা যৌগ যখন তৈরি হচ্ছিল, পরমাণুগুলো যখন হাইব্রিডাইজেশন হয়ে টয়ে রেডি হয়ে সমযোজী বন্ধন করতেছিল, আমরা বলতে পারো এই যৌগের একেবারে সৃষ্টির শুরুতে চলে গেছে। এই যৌগ শুরুর সময় আশেপাশে এনভায়রনমেন্ট কি ছিল এগুলা নিয়ে আমরা কথা বলতেছি। ঠিক আছে, এখন আমরা দেখতে পাচ্ছি যে যেই সংকর অরবিটাল গুলি দিয়ে বন্ধন গুলা হয় সেই সংকর অরবিটাল গুলা সবগুলো একই নেচারের না। কোনোটাতে এস এর পার্সেন্টেজ পির পার্সেন্টেজ 50-50 করে, কোনোটাতে এস এর পার্সেন্টেজ কম পির পার্সেন্টেজ অনেকখানি বেশি, প্রায় তার 3 গুণ। এরকম বিভিন্ন রকমের অরবিটাল দিয়ে আমাদের এই যৌগগুলা তৈরি হয়, অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন। এখন একটা জিনিস তো আমরা বুঝি, মানে বায়োলজির নলেজ এখানে খুব ভালো হেল্প করবে আমাদেরকে, যে আমরা যদি বলি যে এখানে এস মানে সে নির্দিষ্ট একটা ফিনোটাইপ ইন্ডিকেট করে, একটা বাহ্যিক চরিত্র, একটা এক্সটার্নাল কোন একটা প্রপার্টি সে বুঝায়। যেমন ধরো এস মানে গ্রিন কালার, এরকম যদি আমরা বলি যে এস মানেই হচ্ছে গ্রিন কালার, তাহলে বলো তো এসপি হাইব্রিডাইজড যে অরবিটাল গুলা নতুন সেখানে এস এর পার্সেন্টেজ 50, sp2 থেকে যারা আসে তাদের 33, sp3 থেকে যারা আসে তাদের 25। তাহলে সবচেয়ে এখানে গাঢ় সবুজ অরবিটাল কোনগুলি? এসপি। এসপি। এটাকে বুঝতেছো? মানে আমি এস এর পার্সেন্টেজ দেখে দেখে এস এর চরিত্র যেটা সেটা কিন্তু আমি নিশ্চিত হয়ে যাচ্ছি যে এসপি সংকরায়িত অরবিটালে এস এর যে চরিত্রটা থাকার কথা সেটা কিন্তু সবচেয়ে বেশি থাকবে। এখন এস মানে যদি কোনো সুন্দর গন্ধ হয় তাহলে বলতে হবে সবচেয়ে সুগন্ধি যুক্ত অরবিটাল হবে এখানে এসপি সংকরায়নের পরে যে অরবিটাল গুলি আসে। এস মানে যদি সবুজ কালার হয় তাহলে আমি বলতে পারবো সবচেয়ে পরিবেশ বান্ধব গাঢ় সবুজ কালারের অরবিটাল হবে হচ্ছে আমাদের এসপি। বুঝতে পারছো? মানে এইভাবে জিনিসটা চিন্তা করতে হবে। এখন বাস্তবের খবর নিতে হবে, যে আমরা তো কাল্পনিক ভাবে বলতেছি যে এস মানে সুগন্ধ, এস মানে হচ্ছে সবুজ কালার, এগুলো তো বাস্তব কথা না। তো বাস্তবে এস এর চরিত্র কি এটা একটু খাতা এক সাইডে লিখে রাখো। এস এর আকৃতিটা কি মনে আছে? গোলগাল, গোল মানে ফুটবল, ফেয়ার শেপ, বা হচ্ছে বাংলা আমরা একটা গোলক আকৃতি বলি। তো এত জটিলতায় যাবা না, তুমি শুধু বলবা এস ক্ষুদ্রাকৃতির হয়, বা এস মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতি, খাটো ছোট এসব বলতে পারবো না, সাইন্টিফিক ভাষায় আমরা বলবো এস হচ্ছে ক্ষুদ্রাকৃতি। এখন এস যদি ক্ষুদ্রাকৃতি হয় এটা যদি তোমাকে জানায় দেওয়া হয় তাহলে বলো তো এসপি থেকে যে অরবিটাল জন্ম নিবে, sp2 থেকে জন্ম নিবে, sp3 থেকে যে অরবিটাল জন্ম নিবে, এই তিনটা অরবিটালের মধ্যে সবচেয়ে ছোট অরবিটাল কোনটা সাইজে হবে?
ভাই ভাই যেহেতু এটাতে 50%। কথা কি বুঝতে পারছো যে এস মানে হচ্ছে ক্ষুদ্রাকৃতি, সেক্ষেত্রে এসপি থেকে আগত অরবিটাল, sp2 থেকে জন্ম নেওয়া অরবিটাল, sp3 থেকে জন্ম নেওয়া অরবিটাল, কোন অরবিটালটা সবচেয়ে ছোট হবে সাইজে, গোলাকৃতি ক্ষুদ্রাকৃতি হবে কোনটা? এসপি। এসপি। এটা কি বোঝা যাচ্ছে? তো এইটা তুমি এভাবে ড্র করে রাখতে পারো যে এইটা হবে একেবারে গোল গাল ছোট, এটা হবে তার থেকে একটু বড়, এইখান থেকে এটা আসবে হচ্ছে আর একটু বড়। এটা হচ্ছে sp হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজড, এটা হচ্ছে sp3 হাইব্রিডাইজড। ঠিক আছে, এখন আরেকটা ছোট্ট প্রশ্ন, এইখানে যে দুইটা কার্বন, তুমি তো বলছো sp সংকরায়িত, কোন কার্বনটা sp সংকরায়িত এখানে? দুইটাই। দুইটাই, তাই না? এখানে যে sp2 বলছি দুইটাই sp2, sp3 যে বলতেছি দুইটাই হচ্ছে sp3। তাহলে দেখো কিছু মনে টনে পড়ে কিনা। এইখানে যে সিগমা বন্ধনটা আছে, এই সিগমা বন্ধনটা বলতো কোন দুইটা অরবিটাল ওভারল্যাপ করে আসছে? প্রথম কার্বনের একটা সংকর অরবিটাল আর দ্বিতীয় কার্বনের একটা সংকর অরবিটাল ওভারল্যাপ করে কিন্তু এই বন্ধনটা গঠিত হওয়ার কথা, মনে আছে তোমাদের? এইখানে যে সিগমা বন্ধনটা এটা কোত্থেকে আসে? এই কার্বনের একটা সংকর অরবিটাল পাশের কার্বনের একটা সংকর অরবিটাল অতিক্রমণ করে এই বন্ধনটা তৈরি হয়। এই বন্ধনটা কোত্থেকে তৈরি হয়? এই কার্বনের একটা সংকর অরবিটাল ওই কার্বনের একটা সংকর অরবিটাল বা হাইব্রিড অরবিটাল মিলে এই বন্ধনটা হচ্ছে তৈরি হয়। তার মানে দুইটা কার্বনের মধ্যবর্তী যে বন্ধনটা এটা সবসময় মানে সিঙ্গেল বন্ড বা সিগমা বন্ড যেটা ছিল সেটা সবসময় কোন অরবিটাল দিয়ে তৈরি হওয়ার কথা? নিউলি ফর্মড হাইব্রিড অরবিটালটা দিয়ে ফর্ম হওয়ার কথা। মনে টনে পড়ে কিছু তোমাদের? তাহলে একটা জিনিস চিন্তা করো তো, এই কার্বনটা যদি হয় এই কার্বনটা, এই যে এই কার্বনটা যদি হয় এই কার্বনটা, তাহলে পাশের যে কার্বনটা সেখান থেকে কি আরেকটা এরকম ছোটখাটো অরবিটাল আসা উচিত, যে এরকম একটা জিনিস আসা উচিত। বোঝা যাচ্ছে? সবার কি আইডিয়া ক্লিয়ার? আর আইডিয়া একটু ক্লিয়ার হবে অনেকে আমার ধারণা সংকরণে জিনিসগুলো ভুলে টুলে যদি যেয়ে থাকো, তাহলে ওইটা বরং তোমরা একটু আগে লেকচার টেকচার থেকে একটু দেখে নিও। ঠিক আছে, তাহলে কার্বন কার্বন ট্রিপল বন্ডে দেখো এই কথাবার্তাগুলো বললে এই কথাবার্তাগুলো যৌক্তিক কথা হয় কিনা, বা এতক্ষণ ধরে আমরা যা বললাম তার ভিত্তিতে সত্য কথা মনে হয় কিনা, যে কার্বন কার্বন ট্রিপল বন্ড যখন হয় তখন দুইটা কার্বনকে তো কানেক্ট হইতে হয়। এই কার্বন দুইটা কানেক্ট হয় যেই সংকর অরবিটালটা দিয়ে বা যে অরবিটালটা দিয়ে, সেই অরবিটালটা সাইজে অত্যন্ত ছোট, এটা বলা যায়। অ্যালকিনের ক্ষেত্রে যে দুইটা কার্বন কানেক্ট হয় সেই দুইটা কার্বন যেই অরবিটালটা দিয়ে কানেক্ট হয় সেটা তুলনামূলক বড় সাইজের অরবিটাল। আর sp3 এর ক্ষেত্রে যেই দুইটা অরবিটাল ওভারল্যাপ করে কার্বন কার্বন বন্ধনটা তৈরি করে সেটা আসলে খুবই বড় সড় এবং লম্বাটে ধরনের অরবিটাল। বোঝা যাচ্ছে কথা? দেখো কার কোনো প্রশ্ন আছে কিনা, নাকি সবাই বুঝছো এই এতক্ষণ ধরে যে কথাগুলো বললাম? তাহলে sp তে যেই ওভারল্যাপিং দুইটাই ছোট অরবিটাল দিয়ে হয়, sp2 এর ওভারল্যাপিং দুইটাই মাঝারি অরবিটাল দিয়ে হয়, sp3 এর যে ওভারল্যাপিং দুইটাই হচ্ছে বড় অরবিটাল দিয়ে হয়। এটা যদি ঘটনা হয় তাহলে বলো তো হিসাবে সবসময় কোন দৈর্ঘ্যটা ছোট হওয়া উচিত, মানে দুইটা কার্বনের মধ্যবর্তী যে দূরত্ব এটা কখন ছোট হওয়া উচিত, কোন ক্ষেত্রে, আর কোন ক্ষেত্রে বড় হওয়া উচিত? এসপি থ্রিতে ছোট আর এসপিতে বড়। এটাকে আমরা বলি হচ্ছে বন্ধন দূরত্ব বা বন্ধন দৈর্ঘ্য, বন্ড লেন্থ। সবচেয়ে স্মলেস্ট কোথায় হবে? এই জায়গাতে, এই যে এই এতটুকু জায়গা হচ্ছে ডিস্টেন্স স্মলেস্ট। এটা হচ্ছে মডারেট, মাঝারির তো আর কোনো হিসাব নাই, এটা হচ্ছে লংগেস্ট। তো দুইটা কার্বনের মধ্যবর্তী যে বন্ধন দূরত্বটা বা বন্ধন দৈর্ঘ্যটা এটা সবচেয়ে বেশি হচ্ছে অ্যালকেনে, আর সবচেয়ে ছোট হচ্ছে কোথায় বলতো? অ্যালকাইনে। আর অ্যালকেনেরটা হচ্ছে মাঝামাঝি। সবাই কি বুঝতে পারতেছো কথাবার্তা? জি ভাইয়া। ঠিক আছে, এখন তাহলে একটা জিনিস আবার চিন্তা করো তো, এই যে ছবিটা বা এই যে দৃশ্যটা আমরা আগে জানতাম, এখন আমরা অনেক কিছু জানি, মানে ভিতরের ঘটনা অনেক কিছু আমাদের আগে ওইভাবে খেয়াল করার দরকার হয় নাই বা জানলেও ভুলে গেছিলাম। এখন আমরা যদি নতুন করে চিন্তা করি, এইখানে অ্যালকিনের মধ্যে যে দূরত্বটা এটা কিন্তু বড় দূরত্ব, অ্যালকাইনে যে দূরত্বটা এটা কি বড় দূরত্ব না ছোট দূরত্ব?
ছোট দূরত্ব, ঠিক আছে। এখন ই প্লাস বাইরে থেকে আসবে, কার টানে আসবে? ইলেকট্রনের টানে আসবে, কোনো সমস্যা নাই। কথা হচ্ছে এই যে ইলেকট্রন মেঘ, এখানে তো কার্বনের নিউক্লিয়াস গুলি আছে, এই যে দুই পাশে যে কার্বন লেখা, এগুলো হচ্ছে কার্বন পরমাণুটা বা কার্বনের নিউক্লিয়াসটা। তাহলে দুইটা নিউক্লিয়াসের মধ্যবর্তী দূরত্ব অত্যন্ত কম। এই কম দূরত্বের জায়গাটায় মানে দুইটা কাছাকাছি নিউক্লিয়াস, তার মাঝখানে হচ্ছে ইলেকট্রন আছে। আর এইখানে দুইটা নিউক্লিয়াস আছে, তাদের মাঝখানে একটা বড় ডিস্টেন্সে হচ্ছে ইলেকট্রন আছে। এখন আমরা কি জানি, ইলেকট্রন তো নিউক্লিয়াসের দ্বারা আকৃষ্ট থাকা উচিত, আবদ্ধ থাকা উচিত। তাহলে তোমার হিসাব কি বলে কোন জায়গার ইলেকট্রন? এই ইলেকট্রন অ্যালকিনের ইলেকট্রন নাকি অ্যালকাইনের ইলেকট্রন? কোন ইলেকট্রনগুলি নিউক্লিয়াস দ্বারা বেশি আকৃষ্ট থাকা উচিত এবং দৃঢ়ভাবে আকৃষ্ট থাকা উচিত? অ্যালকিন। অ্যালকিন নাকি হ্যাঁ অ্যালকাইন? অ্যালকাইন হবে। লজিকটা কি? অ্যালকাইন হলে আমরা জানি কুলম্বের সূত্র, তাই না? মানে বিপরীতধর্মী চার্জের মধ্যে আকর্ষণ ডিপেন্ড করে দূরত্বের উপর। যদি অনেক বেশি দূরত্বে থেকে আকর্ষণ করতে হয় তাহলে কি হবে? আকর্ষণের তীব্রতা কমবে। আর যদি কাছাকাছি থেকে হচ্ছে আকর্ষণ করে, আকর্ষণের তীব্রতা হচ্ছে বাড়বে। অতএব তুমি যদি চিন্তা করো, নিউক্লিয়াসের খুব কাছে আছে হচ্ছে অ্যালকাইনের ইলেকট্রন, আর নিউক্লিয়াস থেকে একটু দূরে আছে হচ্ছে অ্যালকিনের ইলেকট্রন। তো তুমি যদি ওইভাবে চিন্তা করো যে ইলেকট্রন নিউক্লিয়াসগুলির দ্বারা আবদ্ধ থাকবে কোথায় বেশি বেশি দৃঢ়ভাবে, এটার উত্তর অবশ্যই হবে অ্যালকাইন ইলেকট্রনগুলো বেশি বেশি আবদ্ধ, সেই তুলনায় অ্যালকিনে আবদ্ধ হওয়ার পরিমাণ হচ্ছে কম। সবাইকে বুঝতে পারতেছো কথাবার্তা? জি ভাইয়া। তাহলে এখন যদি আমরা এই পর্যন্ত তথ্য বুঝে থাকি, তাহলে বলো তো ই প্লাস হচ্ছে বাইরে থেকে আসা ডিমোটিভেটর, সে হচ্ছে যে মোটিভেট করে বাইরে বের করে নিয়ে যায় জিনিসপত্রকে। তাহলে ই প্লাস এইখানকার ইলেকট্রনকেও আকর্ষণ করতেছে, এইখানকার ইলেকট্রনকেও আকর্ষণ করতেছে। এটাকে আমরা বুঝতেছি কোন জায়গার ইলেকট্রনটাকে সে সহজে ডিস্ট্র্যাক্ট করতে পারবে, সরায় নিয়ে আসতে পারবে, বের করে নিয়ে আসতে পারবে, বের করে এনে নিজের সাথে কানেক্ট করতে পারবে। কোত্থেকে ইলেকট্রন বের করা সহজ, অ্যালকিন থেকে নাকি অ্যালকাইন থেকে? উল্টা, মানে আবদ্ধ যেখানে বেশি সেখান থেকে বের করে নেওয়া কঠিন, শিথিল ভাবে যেখানে যুক্ত সেখান থেকে বের করে নেওয়া সহজ। তো এখানে আবদ্ধ বেশি ছিল কোনটা? অ্যালকাইন। মনে আছে কিনা? দূরত্ব কম ছিল তাই এটা আবদ্ধ বেশি। আবদ্ধ বেশি হলে সহজ ইলেকট্রন বের করা যাবে না, এখানে বিক্রিয়া কিন্তু স্লোলি হবে। আর এইখানে ইলেকট্রন শিথিল ভাবে যুক্ত, অতএব ই প্লাস সামান্য টানাটানি করলে এখান থেকে অনেক অনেক ইলেকট্রন বের হয়ে আসবে এবং খুব সহজে হচ্ছে এর সাথে বিক্রিয়া দিবে। তো দেখো ঘটনা বোঝা গেল কিনা, এটা হচ্ছে মূল ব্যাপার। এই কারণে একই বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে, ইলেকট্রন আকর্ষণ সংযোজন বিক্রিয়া দেওয়ার ক্ষেত্রে অ্যালকিন একটু আগায় থাকে, একটু দ্রুত বিক্রিয়া দেয়, এবং একই কার্বনের অ্যালকাইন তার থেকে একটু স্লোলি বিক্রিয়া দেয়। ঠিক আছে, এখন সবাই পুরো জিনিসটা একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো যে এখানে তোমাদের কাছে কোনো কিছু কম রিজনেবল মনে হয় কিনা, বা যে রিজন যেটা বলা হইলো এটা সবাই ক্লিয়ারলি বুঝছো কিনা, কোন জায়গাটাতে কি হচ্ছে। অতএব তোমার যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় যে অ্যালকাইন অপেক্ষায় অ্যালকিন যে অধিক সক্রিয়, এটা কিন্তু তোমাকে অনেক গভীর জিনিসপত্র দেখে তারপরে তোমাকে সিদ্ধান্ত দিতে হবে। তুমি কিন্তু হুটহাট এটা বলে দিতে পারবা না। জিদান বক্তিয়া যেমন প্রশ্ন করছো যে আমরা পড়ে আসতেছিলাম যে পাই বন্ধন হচ্ছে লেস স্টেবল, তাই ওরা বিক্রিয়া করে। কথা সত্য, এখনো তাই করতেছে। অ্যালকাইনের দুইটা পাই বন্ধন থাকাতে বেশি সক্রিয় হবে কিনা, ওই যে তুমি তো শুধু কাউন্ট দেখতেছো, দুইটা পাই বন্ধন, মানে ও যে মোর গার্জিয়ানের সংস্পর্শে আছে, ও যে বাইরে খেলতে যেতে পারতেছে না, সেটা তো তোমারে বুঝতে হবে। কাউন্ট দুইটা বুঝলাম, কিন্তু কাউন্ট দুইটা মানে রিসোর্স আসছে বেশি কিন্তু কাজে লাগাইতে পারতেছো না, তাইলে কোনো লাভ হবে? তাহলে তো লাভ হবে না। মানে তোমার কাছে ধরো লাইক ওরকম অনেক রিসোর্স আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু বাইরে হচ্ছে তোমার গ্রোসারি শপটা হচ্ছে বন্ধ, তাইলে কি তোমার কাছে টাকা থেকে অনেক লাভ হবে কোনো? সেটা তো লাভ হবে না। বরং তোমার থেকে কম টাকা আছে একজনের কাছে, বাট তার বাইরের দোকানটা অ্যাটলিস্ট খোলা আছে, সে কিন্তু এখান থেকে জিনিসপত্র কিনে নিয়ে আসতে পারবে, খেয়ে আসতে পারবে। বুঝছো, মানে এইটা হচ্ছে ব্যাপার। তো ইলেকট্রন অ্যালকিন কি পরিমাণে আছে বেশি, বাট মোর গার্ডেড অবস্থায় আছে। হ্যাঁ বলো ভাইয়া। অ্যালকিন কি তাহলে সবচেয়ে দ্রুত বিক্রিয়া করবে? অ্যালকিন, হ্যাঁ, যদি তুমি ইলেকট্রন আকর্ষী অ্যালকেন, সংযোজন। অ্যালকিন, অ্যালকিন বলছো না? অ্যালকেন। অ্যালকেন, সিঙ্গেল জি বন্ড। জি জি। অ্যালকেন তো তোমার দিবেই না সংযোজন বিক্রিয়া, মানে ওর তো আসল জিনিসই নাই, ব্যাজই নাই। তো ওটা অ্যালকেনের মানে দ্রুত, সবচেয়ে কম বন্ধন আবদ্ধ না?
হ্যাঁ, লার্জেস্ট। সবচেয়ে কম বন্ধনে আবদ্ধ, কিন্তু ওর তো পাই ইলেকট্রনই নাই, মানে ওর তো লুজ ইলেকট্রন লাগবে লেস গার্ডেড অবস্থায়, ওর সে লুজ ইলেকট্রনই নাই, ওর তো যা কিছু আছে সলিড ইলেকট্রন, এবং ও তো সিঙ্গেল বন্ডেড যৌগ, ওর তো সংযোজন বিক্রিয়া দেয়ারই কথা না। ওই কারণেই তো আমরা যখন এই কম্পারিজনে আসলাম তখন তো আমরা অ্যালকেনকে নেই নাই, আমরা শুধু অ্যালকেন আর অ্যালকাইনের মধ্যে কম্পারিজনটা করতেছি। বুঝছো? অ্যালকেন কিন্তু এখানে আমরা কনসিডারেশনে নিছি, কেন নিছি সেটা একটা আলাদা ব্যাখ্যা আমরা দিব, যে কেন আমরা এই দুইটাকেই তো তুলনা করতে পারতাম, অ্যালকেনকে কেন ইনভলভ করলাম সেটার উত্তর আলাদা, কিন্তু আমরা যে উত্তর খুঁজতে আসছি এখানে সেই উত্তর বা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু অ্যালকেনের কোনো পার্টিসিপেশন নাই। কারণ এটা তো আমরা আগে থেকেই জানি যে অ্যালকেন সংযোজন দিবে না, কেন দিবে না সেটাও জানি, ওর কোনো পাই ইলেকট্রন নাই। বুঝছো জুবাইর? জি ভাইয়া বুঝছি। ঠিক আছে, দেখো সবাই চিন্তা করে দেখো। বক্তিয়ার কি বুঝছো ব্যাপারটা? যে আমরা আসলে, মানে তুমি বক্তিয়ার যদি একদম নিরপেক্ষ ভাবে দেখো, আমরা এতক্ষণ ধরে কি বলার চেষ্টা করলাম, কারণ আমরা যদি শুধু পাই ইলেকট্রন কোথায় বেশি কোথায় কম বলি, তাহলে তো যে প্রথমে যখন তোমরা কমন সেন্স থেকে উত্তর দিছো, উত্তরটা তো ওইখানে লক হয়ে যাওয়ার কথা ছিল, ওইটাই সঠিক উত্তর আসার কথা ছিল, কিন্তু সঠিক উত্তর তো আসলো না। তুমি যদি ব্যাপারটাকে এইভাবে চিন্তা করো যে ল্যাবে যখন আমরা তোমার কথা শুনে ভাবছিলাম যে আসলে অ্যালকাইনই বেশি সক্রিয় হবে, এটা ভেবে আমরা একটা বিক্রিয়া করলাম, ধরো ব্রোমিন দ্রবণ পরীক্ষা করলাম, পরীক্ষা করার সময় আবার দেখলাম যে অ্যালকাইন হচ্ছে আস্তে আস্তে কালারলেস হয়, অ্যালকিন তাড়াতাড়ি বিক্রিয়া করে। ধরো জিনিসটা যদি বলি যে এই জায়গা থেকেই জিনিসটা আমাদের কাছে মনে হলো সন্দেহজনক, যে তোমার কথা শুনে আমরা ভাবছিলাম যে তাই তো হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই, তারপর আমরা খুঁজতে আসছিলাম যে কি সমস্যা হয়েছে এখানে, তখন ধরো আমরা জিনিসটা দেখলাম হচ্ছে এরকম, যে ওর কাছে ইলেকট্রন আছে বেশি বাট ও আটকায় রাখছে বেশি, ওর কাছে ইলেকট্রন আছে কম বাট ওটা কিন্তু লুজ। তো তোমার তো দরকার হচ্ছে বাইরে থেকে এক্সটার্নাল সৈন্য সামন্ত পাঠায় ইলেকট্রনকে তুমি কিভাবে বাইরে বের করে নিয়ে আসতে পারো বা সংযুক্ত করতে পারো। তো আশা করি তুমি বুঝছো কাহিনীটা। নাজমুল হুদা রাজু বলছে এক্সামে কতটুকু লিখবো, কতটুকু লিখবো এগুলো বইতে সব লেখা আছে, ঠিক আছে, এটা নিয়ে চিন্তার কিছু নাই। আর এখানে যা শুনছো এখানে, হ্যাঁ ঘটনা সত্য যে এখানে যা লিখতে হবে তার থেকে একটু বেশি শুনছো, তো বইতে আসলে পরিষ্কার করে লেখা আছে কতটুকু লিখতে হবে। এই এতগুলো কথা বলার অর্থ হচ্ছে বইয়ের কোনো লাইন দেখে যেন বুঝি নাই বা এই বইটা লাইনটা দিয়ে কি বুঝাইতে চাচ্ছে এরকম কোনো কনফিউশন যেন ক্রিয়েট না হয় আর কি, বুঝছো? তো একটু বই দেখো বা আমরা তোমাকে বলে দিব বইয়ের কোন জায়গাতে এটা আছে, চিন্তা করো না এটা নিয়ে। ও আচ্ছা, বিনিতার কোশ্চেন দেখি নাই, বাট আমার মনে হয় বিনিতার কোশ্চেন হচ্ছে সামহাও অ্যান্সার্ড হয়ে গেছে। যে বিনিতা বলতেছিল যে এই লজিক অনুযায়ী তো অ্যালকেনের ইলেকট্রন বের করা সবচেয়ে ইজি, ট্রু, অ্যালকেনের ইলেকট্রন সবচেয়ে লুজলি কানেক্টেড, বাট আনফরচুনেটলি ওগুলো তো পাই ইলেকট্রন না, ওগুলো হচ্ছে সিগমা ইলেকট্রন, ওই কারণে তুমি ওইগুলা দিয়ে আসলে সংযোজন করতে পারবা না, এমনিতে চাইলেও পারবা না আর কি, বুঝছো? জি ভাইয়া। নাজমুল হুদা রাজু যেমন স্টিল আমার পিছনে লেগে আছো, ভাষা ভাষার কথা লিখে দিতে হবে, কিরকম ভাষা ভাষার কথা লিখবা জানতে চাইছো, সকল প্রশ্নের একটা সিঙ্গেল উত্তর হচ্ছে বই দেখতে হবে। তুমি আগে বই দেখো, বইতে খুঁজে যদি না পাও, আমরা ওই যে বলছিলাম বোধহয় কোনো দিন ক্লাসে হচ্ছে আমরা একটু বইটা তোমাদেরকে দেখাই দিব, তো এটার একটা দুইটা উইক আমরা ক্লাস করে নেই, যেহেতু এখন একটু দ্রুত গতিতে পড়া গেছে, আরো কিছু টপিক শেষ হলে আমরা তোমাদেরকে দেখাই দিব। আর তার থেকে আগে আগে যদি চাও ওই যে বইয়ের সূচিপত্র ঘেটে অ্যালকিনের টপিকে যাবা বা অ্যালকাইনের টপিকে যাবা, অ্যাকচুয়ালি অ্যালকাইনের টপিকে গেলেই তুমি সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কোনটা বেশি দিবে আসতে দিবে এই জিনিস হচ্ছে পেয়ে যাবা। ঠিক আছে, আর না পেলে আমরা আছি, চিন্তার কিছু নাই। আচ্ছা, এই জায়গা থেকে অনেকগুলা প্রশ্ন আসবে, ওই যে যেটা বলতেছিলাম তোমাদেরকে যে আসলে আমাদের যে প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করতেছি সেটার জন্য কিন্তু অ্যালকিন এবং অ্যালকাইনের অংশটুকু দেখাই যথেষ্ট ছিল। আমরা কেন অযথা ঝামেলা বাঁধানোর জন্য অ্যালকেনকে রাখলাম, কারণ অ্যালকেনকে যদি আমরা না রাখতাম তাহলে হয়তো ওই যে তোমরা এক দুজন যে প্রশ্নটা করছো অ্যালকেনকে মানে সাথে নিয়ে, ওই প্রশ্নটা হয়তো করতা না। তো আলটিমেটলি অ্যালকেনকে আমরা কেন সাথে রাখছি, এই প্রশ্নটার একটা উত্তর হচ্ছে যে পরীক্ষায় এরকম কিছু প্রশ্নে আসবে যে সিঙ্গেল বন্ড বা একক বন্ধন, ডাবল বন্ড বা দ্বিবন্ধন, ট্রিপল বন্ড বা ত্রিবন্ধন, কার্বন কার্বন সিঙ্গেল বন্ড, কার্বন কার্বন ডাবল বন্ড, কার্বন কার্বন ট্রিপল বন্ড, অথবা আরো অন্যভাবে আসতে পারে অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন, এদের বন্ধন দূরত্বের ক্রম বের করো।
এই প্রশ্ন 2 মার্কের জন্য বেশ ভালো প্রশ্ন। প্রশ্ন আসতে পারে, দেখাও ওই যে কার্বন কার্বন ত্রিবন্ধন হচ্ছে ক্ষুদ্রতম, এরকম আর কি, নানান এই একই প্রশ্ন ঘুরায় ফিরায় নানান ভাবে হচ্ছে আসতে পারে। তো তখন তো আলটিমেটলি তোমাকে এই ব্যাখ্যাটা কোত্থেকে দিবা, তোমাকে কিচ্ছু এক্সট্রা কথা লিখতে হবে না, এই টেবিলটা সুন্দর করে লিখে দিবা। লিখে দেওয়ার পরে ওই কথাটাই বলবা যে যেহেতু এস ক্ষুদ্রাকৃতির এবং এস এর পার্সেন্টেজ সবচেয়ে বেশি ধারণ করে এসপি থেকে আসা অরবিটাল, তো এসপি থেকে আসা অরবিটাল সবচেয়ে ছোট সাইজের হবে, দেন sp2, দেন sp3। তো যখন তুমি কার্বন কার্বন সিঙ্গেল বন্ড করো, তুমি দুইটা sp3 সংকরায়িত অরবিটাল দিয়ে করো, অতএব দুইটা লম্বা লম্বা অরবিটাল দিয়ে তোমার বন্ধন হচ্ছে, মধ্যবর্তী দূরত্বটা হবে বেশি। আর এসপি দিয়ে যখন করতেছো অত্যন্ত ক্ষুদ্রাকৃতির দুটো অরবিটাল দিয়ে তোমার বন্ধন হচ্ছে, অতএব বন্ধন দৈর্ঘ্যটা হচ্ছে ক্ষুদ্রতম বা ছোট। মানগুলা কি কারো জানা আছে? এই মানগুলাও একটু মুখস্থ রাখতে পারলে ভালো, বিশেষ বিশেষ সময় কাজে আসবে, লিখে রাখতে পারো। হ্যাঁ, কোশ্চেন গুলা থার্ড চ্যাপ্টার কভার করে না ফার্স্ট পেপারের? হ্যাঁ করে, ওখানেও পাবা অনেক বইতে, ওই যে ধরো হাজারিনাগ বা গুহস্যারের বইতে, মানে বইগুলাতে পাণ্ডিত্যগুলা ফলাইছে কিভাবে, পাণ্ডিত্যগুলা তো ফলাইছেই হচ্ছে এইভাবে যে আলটিমেটলি তোমাকে এই জিনিসপত্রগুলা ফার্স্ট পার্টে লিখে দিলে, আমার যতটুকু মনে পড়ে লেখা ছিল, তোমরা কেউ কেউ আমাকে দেখাইছিলা, এবং এই জিনিস হয়তো আমরা অল্প স্বল্প ফার্স্ট পার্টে বলারও চেষ্টা করছিলাম, স্পষ্ট মনে নাই, খুঁজলে পাওয়া যাবে। তো এই জিনিসগুলা কিন্তু অনেক বইতেই ফার্স্ট পার্টে একটু একটু করে লেখা আছে। তো এবং পুরা ব্যাখ্যাটা ফার্স্ট পেপারে বলছিলেন ভাই এটা হ্যাঁ এভাবে। পুরো ব্যাখ্যাটা ফার্স্ট পার্টের উপরে নির্ভরশীল আর কি, অতএব মানে যেই দিক থেকেই দেখো একই কথা আর কি। কিন্তু এটা সেকেন্ড পার্টে হলেই ভালো হয়, কারণ ততদিনে এক ধরো জিনিসপত্র বোঝার মতো একটা ম্যাচুরিটি থাকে। ফার্স্ট পার্টে কিন্তু এই জিনিসপত্র দেখলে কিছুটা জটিল মনে হইতে পারে আর কি। আমরা বন্ধন দূরত্বগুলি কথা বলতেছিলাম, এই বন্ধন দৈর্ঘ্যগুলা খুবই ফেমাস, তো এগুলা একটু মুখস্থ রাখতে হবে, জায়গায় জায়গায় লেখার চেষ্টা করতে হবে। জিদান বখতিয়ার যেমন অলরেডি দুইটা বলছো, একটা বলো না, সেটা ওইখানে লেখা আছে 154 ন্যানোমিটার, 134 ন্যানোমিটার এবং হচ্ছে 120 ন্যানোমিটার। ঠিক আছে, তো এই মানগুলো একটু মনে রাখো, এবং ব্যাখ্যার জন্য এই এখন বুঝছো বোধহয় যে কেন আমরা অ্যালকেনটাকে সাথে রাখতেছি, তো তিনটা যেন বন্ধন দৈর্ঘ্য তুলনা করা যায়। তার মানে এই যে ইমতিয়াজ লিসান যে ফাকফোক করে কেমিস্ট্রিকে হালকা অপমানজনক কথাবার্তা বলার চেষ্টা করতেছিল, তো এটারে আরো মোর অপমানজনক কথা দিয়ে আসলে রিপ্লাই দেওয়া যায়। যেমন ইমতিয়াজ লিসান বলার চেষ্টা করতেছিল যে কেমিস্ট্রিতে স্পেশালিটি অনেক বেশি বা ব্যতিক্রম অনেক বেশি বা ঝামেলা অনেক বেশি, কিছু একটা আমি খুঁজে পাচ্ছি না কথাটা। তো এই কথাটা হচ্ছে এইভাবে বলতে হবে যে কেমিস্ট্রিতে ঝামেলা জটিলতা এবং ব্যতিক্রম তোমার তখনই বেশি মনে হবে যখন তুমি কম জানবা, তুমি যখন বেশি জানবা অনেক, তখন তোমার মনে হবে যে সবকিছু নিয়মের মধ্যে আছে। ওই যে তুমি যখন বাংলাদেশের ধারা উপধারা এইসব দেখবা, মানে দণ্ডবিধি টাইপের, তুমি তো বাইরে থেকে দেখবা যে এটা করলেই হচ্ছে তোমার ফাঁসি, এরপর যখন তুমি কোনো একটা অ্যাডভোকেটের কাছে যাবা, তারপর সে দেখাবে যে উপধারা, উপধারার শাখা, শাখার প্রশাখা, প্রশাখার ধমনী, ধমনী হৃৎপিণ্ড, মানে এগুলো কোথায় কোনটা যাচ্ছে, তারপরে দেখবা যে তুমি যেটা করছো বিশাল ক্রাইম, ওটা আসলে কোনো ক্রাইমই না, ওটা অনেক পুণ্যের কাজ হয়েছে, বুঝছো? তো এইটা হচ্ছে ব্যাপার আর কি। তো তোমাকে প্রচুর গভীরের ব্যাপার স্যাপার হচ্ছে জানতে হবে, তখন তোমার অনেক ভালো বোধ করবা তুমি। বুঝছো ইমতিয়াজ লিসান? নাকি তুমি অলরেডি ক্লাস টাস ফালায় হচ্ছে জীবনের অর্থ খুঁজে পেয়ে পথে পথে ঘুরতেছো? না ভাই আছি। ও আচ্ছা, আসো না, ঠিক আছে, গুড। ঠিক আছে, তাহলে এটা অত্যন্ত ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে কিন্তু এক গাদা প্রশ্ন নিয়ে কথাবার্তা বলা হয়ে গেছে, সেটা সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রেই বলো আর বন্ধন দৈর্ঘ্যের কথাই বলো। তাহলে আমরা এই জায়গাটায় আসলাম কোত্থেকে বলতো, যে কম্পিটিশনের ক্ষেত্রে ওই যে মানে দিবে উদ্দীপকে দিবে যে এ আর বি দুইটা অসম্পৃক্ত যৌগ, দুইটাই হচ্ছে ব্রোমিন দ্রবণ পরীক্ষা দেয়। ব্রোমিন দ্রবণ পরীক্ষা হচ্ছে অসম্পৃক্ততা টেস্ট করার পরীক্ষা। তো এই পরীক্ষা দেওয়ার সময় আমরা দেখলাম এ যৌগ যদি 5 মিনিটে বর্ণহীন হয়, বি যৌগ 7 মিনিটে বর্ণহীন হচ্ছে। এরকম কেন, কেন একটা 5 মিনিটে, কেন একটা 7 মিনিটে? তখন তোমাকে কিন্তু ঘুরাই ফিরাই ব্যাখ্যাটা দিতে পারতে হবে যে দুইটা বিক্রিয়া একই গতিতে চলতেছে না, একটা কম একটা বেশি আর কি, বুঝছো? তো বাসায় আরো চিন্তা করবা, চিন্তা করলে এখান থেকে আরো সিকিউ প্রশ্ন তোমার নিজের মাথায়ও আসবে। অনেক আগে বুয়েটে এরকম একটা প্রশ্ন আসছিল, খুবই ইন্টারেস্টিং, মানে ছোট প্রশ্ন সুখী প্রশ্ন ওরকম, যে C3H6 সংকেত বিশিষ্ট একটি যৌগ
ব্রোমিন দ্রবণকে বর্ণহীন করতে পারে নাই। ওই ইমোটিকন দেওয়া ছিল না, এটা হচ্ছে আমরা ইমোশনাল হয়ে দিয়ে ফেলছি। যৌগটির নাম এবং সংকেত নির্ণয় করো। তো দেখো, অত্যন্ত চমৎকার প্রশ্ন। ওই যে যেটা বললাম, ছোট প্রশ্ন বাট খুবই ইন্টারেস্টিং। C3H6 এটা কোন যৌগটা বলো তো? এসএসসি পোলাপানো তো পারবে, দেখা মাত্রই চিল্লায় উঠবে, লাফায় উঠবে, যেটা হচ্ছে কোনটা। C3H6 হচ্ছে প্রোপিন। তো প্রোপিন যদি হয় তাহলে তার কি করা উচিত? ব্রোমিন দ্রবণকে কালারলেস করতে পারা উচিত, খুবই স্বাভাবিক। কিন্তু এখানে বলে দিছে প্লট টুইস্ট যে এই সংকেতের যৌগটা ব্রোমিনকে বর্ণহীন করতে পারে নাই। তো যদি না পেরে থাকে তাহলে যৌগটির নাম, সংকেত এগুলা হচ্ছে বের করতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এটা কি কোনো সাইক্লোঅ্যালকেন হবে? হ্যাঁ, এটা হচ্ছে কি হবে, এটার উত্তর অলরেডি আসলে বলা হয়েছে গতদিন। ওই যে দেখবা যে সমানতার মধ্যে এটা একটা ক্লু ছিল আর কি, যে C3H6 দিয়ে তুমি ওই যে অ্যালকিন যদি থাকে কোনো যৌগ, এটাকে তুমি সাইক্লো অ্যালকেনের মতো করে হচ্ছে প্রকাশ করতে পারবা। অতএব C3H6 প্রোপিনই হইতে হবে এরকম না, এটা সাইক্লোপ্রোপেনও হইতে পারে। তো ওইটাই হচ্ছে মূল ব্যাপার, তুমি সেই সাইক্লোপ্রোপেন এটা যদি উদ্ধার করতে পারো তাইলেই হয়ে যাচ্ছে। অতএব এই যৌগটার একটা সম্ভাব্য সংকেত এরকমও হইতে পারে, এই যে এরকম। ঠিক আছে, তো বুঝতেছো? ওই যেমন জিদান বক্তিয়ার অলরেডি অ্যান্সার দিছো, পিয়াস বলতেছিলা, তো অনেকের মাথায় আসছে, গুড। তো এই ধরনের প্রশ্ন দিবে, এমসিকিউ সিকিউ অনেক কিছুতেই হচ্ছে আসতে পারে আর কি। আচ্ছা, জিদান বক্তিয়ার একটা প্রশ্ন করছো যে অসম্পৃক্ততাতে অ্যালকাইনের সাথে সিলভার দ্রবণের রিয়াকশন ছিল টেস্ট পেপারে, ইন্টারে কোথাও আছে কিনা? হ্যাঁ আছে, আমরা দেখবো, অচিরেই দেখবো। এরপর আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ টপিক, এক্সামের জন্য আরো ইম্পর্টেন্ট, ভয়াবহ, সেটা হচ্ছে অ্যালকাইন 1 অম্লধর্মী, এটার প্রমাণ আসবে। একটু দাঁড়াও, 30 সেকেন্ড ওয়েট করো সবাই। ঠিক আছে, যেটা বলতেছিলাম, অ্যালকাইন 1 অম্লধর্মী, এটার ডিরেক্ট প্রমাণ চাইবে, মানে এটা একটা উপপাদ্যের মতো, এটা তথ্য ইম্পর্টেন্ট, এটা মাথায় রেখো, মুখস্থ করে ফেলো, যে অ্যালকাইন 1 এসিডিক নেচারের হয় বা অম্লধর্মী নেচারের হয়। এবং এটা এখন আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব, প্রমাণ করার চেষ্টা করব। তো স্টেপ বাই স্টেপ আসছি। প্রথমে হচ্ছে অ্যালকাইন 1 এই জিনিসটা কি, সেটা হচ্ছে 1 নাম্বার কার্বনে যদি ত্রিবন্ধনটা থাকে, মানে ওইটাকে আমরা বলতেছি হচ্ছে অ্যালকাইন 1। তো কোন একটা অ্যালকাইন 1 এর তাহলে সাধারণ সংকেত হচ্ছে অনেকটা যে এইরকম, যে 1 নাম্বার কার্বনে যেন ট্রিপল বন্ডটা থাকে। যেমন এরকম একটা যৌগের কথা যদি আমরা বলি, এটা একটা অ্যালকাইন 1, এটা একটা অ্যালকাইন 1, এইটা একটা অ্যালকাইন 1, এটা কি অ্যালকাইন 1? না। অ্যান্সার হচ্ছে না। না। বোঝা যাচ্ছে নিশ্চয়ই কেন অ্যালকাইন 1 না, কারণ এটা 1 নাম্বার কার্বনে কোনো ত্রিবন্ধন নাই, ট্রিপল বন্ড নাই। তো আপাতত ফার্স্ট কাজ হচ্ছে অ্যালকাইন 1 এই জিনিসটার মানে কি, এটা কি জিনিস এটা বুঝা। তো অ্যালকাইন 1 না বুঝার কিছু নাই, অ্যালকাইন 1 মানে হচ্ছে কোন একটা অ্যালকাইনের যদি এক প্রান্তে ত্রিবন্ধনটা থাকে, বা 1 নাম্বার কার্বনে যদি ট্রিপল বন্ড বা ত্রিবন্ধনটা থাকে, তখন আমরা এটাকে বলবো একটা অ্যালকাইন 1 যৌগ। এবং এটা যেহেতু বিভিন্ন কার্বন সংখ্যার হইতে পারে, তো আমরা নামটা ফিক্স করতে পারবো না, নামটা ফিক্স করতে পারবো পুরো যৌগটা দেখার পরে। আদারওয়াইজ এক প্রান্তে ত্রিবন্ধন থাকলে ওকে আমরা সিম্পলি অ্যালকাইন 1 এতটুকুই বলতে পারবো। এখন কোন একটা বিচিত্র কারণে দাবি করা হচ্ছে যে যারা অ্যালকাইন 1, যেমন প্রথম এই যে 4-5টা 3-4টা যৌগ, তারা সবাই নাকি অম্লধর্মী, এটা অম্লধর্মী, এটা অম্লধর্মী, এটা অম্লধর্মী, কিন্তু এইটা অম্লধর্মী নহে।
কারণ এটা অ্যালকাইন 1 না, তাই এটা অম্লধর্মীয় না। এই বিষয়টা আমাদেরকে প্রমাণ করতে হবে যে কেন অ্যালকাইন 1 দাবি করা হচ্ছে যে যারা অ্যালকাইন 1 তাদের অম্লধর্মিতাটা কোত্থেকে আসে, কেন আসে, এবং যারা অ্যালকাইন 1 না তারা কেন অম্লধর্মী না, এটার একটা প্রমাণ আমাদের লাগবে। ওকে, তো ফরচুনেটলি এই জিনিসটা ব্যাখ্যা আমাদেরকে নতুন করে করতে হবে না, ব্যাখ্যা করতে হবে নতুন করে, বাট ব্যাখ্যার রিসোর্সটা আমাদের জন্য নতুন না। আমরা এই যে ঘটনাটা একটু আগে দেখছিলাম, এটা দিয়ে আমরা এই ঘটনাটা প্রমাণ করতে পারবো। তো একটু আগের যেই ঘটনাটার আমরা অনেকগুলা সম্পূরক প্রশ্ন বলতেছিলাম, বন্ধন, দূরত্ব, সংযোজন বিক্রিয়ার ক্ষেত্রে কে আগে কে পরে, তার সাথে এখনকার টপিকটাও অ্যাড হবে যে অ্যালকাইন 1 অম্লধর্মী কেন, কিভাবে, এবং এটার প্রমাণ টমান, এই জিনিসগুলো আসলে সিমিলার ব্যাখ্যা থেকে আসবে। তো আমরা এই সুযোগটা নিতে চাই। এই পুরো জিনিসটা তো আর আমাদের নতুন করে ডেসক্রাইব করার কিছু নাই, এই পেজে যতটুকু জিনিস আছে এটা তোমরা সবাই জানো এখানে কি বলা আছে। তাহলে আমরা যদি বলি যে আমাদের কাছে একটা অ্যালকেন আছে, সবাই একটু মনোযোগ দিয়ে শুনো, আমাদের কাছে একটা অ্যালকেন আছে, আমাদের কাছে একটা অ্যালকিন আছে, আমাদের কাছে একটা অ্যালকাইন আছে। এই ছবিটা প্রকৃত ছবি হয় নাই, কারণ এই ছবিটা দেখে আসলে আমরা যে দূরত্বের ব্যাপারটা জানি সেই দূরত্বের ব্যাপারটা কিন্তু পুরোপুরি ভাবে প্রকাশ করা হচ্ছে না। তাহলে সঠিক চিত্রটা কি এরকম ভাবে বলা যায় যে অ্যালকেনটাকে আমরা এভাবে আঁকা উচিত যে এরকম, অ্যালকেন হচ্ছে এরকম, অ্যালকাইন হচ্ছে এরকম, বোঝা যাচ্ছে? তো এখন চিন্তা করে দেখো তো একটা ব্যাপার, যে এই কার্বনটা কোন সংকরায়নে ছিল, sp3 সংকরায়ন। স্টেপ বাই স্টেপ আগাও, তুমি একটা বস্তুকে অম্লধর্মী প্রমাণ করতে চাও, আগে এটাকে ফিক্স করে আসো অম্লধর্মিতা বা এসিডিক নেচার বলতে কি বোঝায়। বলো, তোমরাই বলো এসিডিক নেচার বলতে তোমরা কি বুঝো। হাইড্রোজেন আয়ন দান করার ক্ষমতা। ঠিক আছে, হাইড্রোজেন দান করার বা তৈরি করার ক্ষমতা। কে বলছে এটা? ব্লুমস্টেড, লাউডি। হ্যাঁ, ব্রোনস্টেড। আমি একটু হঠাৎ করে ভাবছিলাম যে তোমরা পিয়াস বলছে, এরকম কোন উত্তর দিলে আমরা খুব বেকার টাইপ করে যেতাম। হ্যাঁ, এটা হচ্ছে ব্রোনস্টেড বলছে যে প্রোটন দিতে পারার ক্ষমতাকে হচ্ছে অম্লধর্মিতা বলে, যেটা যত সহজে যত বেশি বেশি প্রোটন তৈরি করতে পারে, দান করতে পারে, তাকে আমরা তত তীব্র এবং শক্তিশালী অ্যাসিড বলতে পারবো। তাহলে প্রোটন দিতে গেলে তুমি কার্বন কার্বন বন্ধন নিয়ে আলোচনা করলে কি তুমি প্রোটন তৈরি করতে পারবা, নাকি তোমাকে কার্বন হাইড্রোজেন মানে হাইড্রোজেনের উপস্থিতিটা আগে নিশ্চিত করতে হবে? ধরো তোমার কাছে একটা যৌগ আছে 2 কার্বনের C2H6, তাহলে হাইড্রোজেন গুলি কোথায় আছে? এইখানে আছে। এখন কে আমারে বলবা এই হাইড্রোজেনটার সাথে আমি যে কার্বনের কানেকশনটা দেখাবো, মধ্যবর্তী লেন্সটা কি অনেক বড় দিব, মাঝারি দিব, ছোট দিব, নাকি আসলে এই কার্বনের সাথে হাইড্রোজেনের বন্ধনের ক্ষেত্রে কোনো বড় ছোটের ব্যাপার নাই? চিন্তা করে বলো তো। প্রশ্নটা কি বুঝাইতে পারছি আমরা? প্রশ্নটা হচ্ছে আচ্ছা, এই আমাদের তো কার্বনের, আরো থিওরি আছে, এগুলা দিয়ে হবে না? আরেকবার বলো রাহাত। বললাম যে হ্যাঁ, আমাদের তো এই ব্রোনস্টেডের থিওরি ছাড়া আরো দুইটা থিওরি আমাদের আছে, ওইগুলা হ্যাঁ, ইলেকট্রনের সাথে সম্পর্ক হবে। আচ্ছা, মানে তুমি তো এই প্রসঙ্গে বললা না, অন্য প্রসঙ্গে বললা। প্রথম কথা, আমাদের যে থিওরি গুলো আছে, মানে আমরা কি এই কথা তোমাদেরকে আগে কখনো বলছি, মানে আমাদের এইচএসসি এর জন্য সবচেয়ে ভালো থিওরি কোনটা? হয়তো বলতে পারেন, কিন্তু আমার মনে নাই। আচ্ছা, বাকিদের কি মনে আছে? আমাদের তো আরহেনিয়াসের থিওরি আছে, ব্রোনস্টেডের থিওরি আছে, লুইসের থিওরি আছে। তো এইচএসসি এর জন্য সবচেয়ে ভালো স্ট্যান্ডার্ড থিওরি কোনটা? ব্রনস্টেডই তো বলছিলেন মনে হয়। ঠিক আছে, দুইজন হচ্ছে অ্যান্সার দিছো, একজন বলছো ব্রোনস্টেড, একজন লিখে পাঠাইছো হচ্ছে লুইস। ওইটা ওই জন্যই জানতে চাচ্ছি এটা তোমাদেরকে বলছি কিনা। না বলে থাকলে সেটা তো ক্লিয়ারলি আমার কাছ থেকে আরেকবার শুনে নিতে হবে বা জেনে নিতে হবে, যেন পরের বার যখন আমরা এসিড ক্ষারে কোনো তত্ত্ব ব্যাখ্যা করার চেষ্টা করব তখন যেন ওইটার দিকে আমরা ঝুঁকে থাকি। ঠিক আছে, সবাই লিখে রাখো খাতায় যে এইচএসসি এর জন্য আমাদের স্ট্যান্ডার্ড থিওরি হচ্ছে ব্রোনস্টেডের থিওরি। কেন? কারণ আরহেনিয়াসের থিওরি পড়বো না দেখি তো ব্রোনস্টেডের থিওরিতে আসলাম। আরহেনিয়াসের থিওরি হচ্ছে পুরানো এবং লিমিটেশন আছে, সেই জন্য তো আমরা ব্রোনস্টেডের থিওরিটাতে আসলাম। আর লুইসের থিওরি তো আসলে প্রোটন রিলেটেড থিওরি না, ওটা তো ডিফারেন্ট, ইলেকট্রন টাইপের থিওরি। তো এইটার কাজ ভিন্ন। একই রকম কাজের জন্য দুইটা থিওরি ছিল, সেটা হচ্ছে আরহেনিয়াস এবং ব্রোনস্টেড। তার মধ্যে আরহেনিয়াসটা পুরানো, ব্রোনস্টেডটা হচ্ছে নতুন এবং মডার্ন এবং ভালো। তো তুমি যদি শুধু ব্রোনস্টেডের থিওরি দিয়ে কোনো কিছু ব্যাখ্যা করতে পারো, এটা হচ্ছে মোর দেন এনাফ, তোমাকে আর অন্য কোনোটা নিয়ে চিন্তা করতে হবে না।
আর লুইস নিয়ে তুমি চিন্তা করবা যখন তোমার ব্রোনস্টেড কাজ করবে না, এমন সিচুয়েশন তৈরি হবে, এমন একটা কেস আসবে যেখানে তোমার ব্রোনস্টেডের কোনো কাজ নেই, তখন তুমি হচ্ছে লুইস এবং অন্যান্য প্রসঙ্গে আসবা। আর তার থেকে বড় কথা, তুমি যখন অম্লধর্মী প্রমাণ করতে চাচ্ছ, তুমি যে কোনো থিওরি দিয়ে যদি প্রমাণ করতে পারো যেটাতে অম্লধর্মিতার ব্যাপার স্যাপার আছে, তাইলে কিন্তু তোমার জন্য হচ্ছে। ওরা কিন্তু বলে দেয় নাই যে দেখাও এটা অ্যারেনিয়াসের থিওরি অনুযায়ী অম্লধর্মী বা লুইসের থিওরি অনুযায়ী অম্লধর্মী, আমরা ওইভাবে বলি না বিশেষ প্রয়োজন ছাড়া আর কি। ঠিক আছে, তো আমরা যে কোনো ভাইয়া থিওরি। এরকম একটা হ্যাঁ কথা বলছিলেন যে যখন যেটা দিয়ে সুবিধা হবে ওইটা দিয়ে করে নিলেই হবে। হ্যাঁ হ্যাঁ, এরকম একটা কথা বলছিলাম, তো এখনো সেটা বলতেছি আর কি, যে আলটিমেটলি আমাদের ধরো প্রশ্নটা যেহেতু অম্লধর্মী, যেটা আমাদের জন্য সুবিধা হয়, যেটা দিয়ে আমরা প্রমাণ করতে পারি, কোনটা দিয়ে প্রমাণ করতে পারলেই হলো আর কি। আর এগুলোর মধ্যে আবার আরেকটা কথা বললাম, স্ট্যান্ডার্ড থিওরি হচ্ছে ব্রোনস্টেডেরটা, তো আমরা ব্রোনস্টেডেরটা আগে অ্যাটেম্প্ট নেওয়াটা আমাদের নৈতিক দায়িত্ব আর কি। এটা শুধু এই প্রশ্নের জন্য না, এটা সব প্রশ্নের জন্য। তো তোমরা যদি কোনো প্রশ্নে ব্রোনস্টেডের দিকে অ্যাপ্রোচ না করে আগে আরহেনিয়াস বা লুইসের দিকে যাও, এটা বরং একটা মিস্টেক, এবং এটার জন্য তোমাদেরকে মার্কটা কম দিতে পারে, জিনিসপত্র ভুলও হইতে পারে কিছু ক্ষেত্রে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা মূল বিষয়ে আসি। মূল বিষয় হচ্ছে আমাদের প্রোটন দান করার ক্ষমতা দিয়ে আমরা অম্লধর্মিতা নামক জিনিসটাকে ডিফাইন করতেছি। এটা দিয়ে আমরা মানে অম্লধর্মী একটা বস্তু কতটুকু অম্লধর্মী, বেশি নাকি কম, এটাকে আমরা মূল্যায়ন করতে পারবো। প্রশ্ন ছিল এই কার্বনটার সাথে আমরা যদি একটা হাইড্রোজেন কানেক্ট করি, সবাই মনোযোগ দিয়ে প্রশ্ন শুনো, প্রত্যেকের উত্তর জানতে চাইবো র্যান্ডমলি যে কারো কাছে আর কি। এই কার্বনের সাথে আমরা একটা হাইড্রোজেন যুক্ত করব, করতেই পারি কারণ এই কার্বনের সাথে হাইড্রোজেন থাকে। এই কার্বনের সাথে আমরা একটা হাইড্রোজেন যুক্ত করব কারণ এই কার্বনের সাথেও হাইড্রোজেন থাকে। এই কার্বনের সাথে আমরা একটা হাইড্রোজেন যুক্ত করব কারণ এই কার্বনের সাথেও হাইড্রোজেন থাকে। প্রশ্ন হচ্ছে এই কার্বনের সাথে হাইড্রোজেন যুক্ত করতে গেলে একটা বন্ধন দৈর্ঘ্য দরকার, বন্ধন দৈর্ঘ্য দরকার, বন্ধন দৈর্ঘ্য দরকার। এই দৈর্ঘ্যটা কি 3 ক্ষেত্রে সমান হবে নাকি 3 ক্ষেত্রে অসমান হবে? যদি সমান হয় কোনো প্রশ্ন নাই আর, যদি অসমান হয় বলো তাহলে হচ্ছে কোন ক্ষেত্রে ছোট কোন ক্ষেত্রে বড়, কেন ছোট কেন বড়, এই প্রশ্নগুলো আসবে। তো এখন সবাই উত্তর দিতে পারো যার যা মনে হয়। হ্যাঁ, দৈর্ঘ্য আলাদা হবে কারণ ওগুলা তো হাইব্রিডাইজড অরবিটাল, আর প্রত্যেকটা হাইব্রিডাইজড অরবিটালের দৈর্ঘ্য তো মানে আলাদা অনুপাতে আছে। ঠিক আছে, পিয়াসের উত্তর আমরা শুনলাম, বাকিরা কি একই জিনিস মনে করো নাকি বাকিদের ধারণা ভিন্ন? যে যার যা মনে হয় বলতে পারো, আমাদের কোনো আপত্তি নেই। বলো, সবাই কথা বলো। সবাই এইটা তো বুঝছো, এই হাইড্রোজেনটা এই কার্বনের সাথে একটা সিগমা বন্ড দিয়ে কানেক্টেড থাকবে। ঠিক আছে, কারণ তুমি যদি আসল সংকেতগুলা দেখো, এই হাতগুলাতেই তো হাইড্রোজেন, যে গোল্লাগুলাই হচ্ছে হাইড্রোজেন। তো হাইড্রোজেন গুলি সিগমা বন্ড দিয়ে কানেক্টেড থাকা ছাড়া ওর হাতে কিন্তু অন্য কোনো উপায় নেই। এই যে সবগুলাই হচ্ছে সিগমা বন্ড দিয়ে কানেক্টেড। সিগমা বন্ড দিয়ে কানেকশনের জন্য আমাদের কি লাগবে বলতো? আমাদের হচ্ছে হাইব্রিড অরবিটাল দরকার, যদি তোমাদের মনে থেকে থাকে। তাহলে এইখানে হাইব্রিড অরবিটাল গুলো আসবে হচ্ছে sp3 থেকে, এখানে হাইব্রিড আসবে হচ্ছে sp2 থেকে, এখানে হাইব্রিড আসবে sp থেকে। দেন তো আমরা জানি আমাদের তো হাইব্রিড অরবিটাল গুলোর তো দৈর্ঘ্য প্রস্থ সাইজ এগুলো তো ছোট বড়, এক একটার এক এক সাইজের। তাহলে সবাই একটু চিন্তা করে বলো তো, আমরা যদি নতুন করে এই চিত্রটা হচ্ছে আঁকতে চাই, এটাকে যদি আমরা বলি হচ্ছে অ্যালকাইন, অ্যালকাইনের কার্বন হাইড্রোজেন বন্ধন, এখানে আর অনেক কিছু থাকতে পারে, সেদিকে আমরা না গেলাম। এটা হচ্ছে অ্যালকিন, এটা হচ্ছে অ্যালকেন, মানে তাহলে তা কারো কোনো আপত্তি তো নাই না এই ড্রয়িং বা এই চিত্রের সাথে? ঠিক আছে। আর এটা হচ্ছে সমগ্র যৌগ না, সমগ্র যৌগের একটা অংশ। মানে তুমি যদি বলো যে আমরা ধরো এই এতটুকু জায়গাকে কেটে নিয়ে আসছি, এই এতটুকু জায়গা এবং এই এতটুকু জায়গাকে কেটে নিয়ে আসছি, এনে এই যে এখানে বসায় দেখতেছি এই অবস্থা। সবাই ওকে তো না, বুঝতেছো তো? আচ্ছা, এখন চিন্তা করে দেখো এই কার্বন আর হাইড্রোজেনের মাঝখানে যে ইলেকট্রনগুলি আছে, তো প্রথম কথা একটু এটা চিন্তা করো তো, মানে এই ইলেকট্রন বলতে যে এখানে যে ইলেকট্রন গুলো আছে সেগুলোকে হচ্ছে বুঝাচ্ছি। এই বন্ধনেরও তো দুই পাশে হচ্ছে নিউক্লিয়াস আছে, বামে একটা নিউক্লিয়াস ডানে একটা নিউক্লিয়াস, বলো তো এখানে অধিকতর বড় নিউক্লিয়াস হচ্ছে কোনটা কার্বন আর হাইড্রোজেনের মধ্যে? কার্বনে। কার্বন। কার্বনটা হচ্ছে বড় নিউক্লিয়াস, তো হাইড্রোজেনের যেহেতু মাত্র একটা প্রোটন বা ছোট নিউক্লিয়াস, ওইটার দিকে আর আমরা
মনোযোগ না দিই, তিনটা বড় বড় নিউক্লিয়াস হচ্ছে বামে আছে। তাহলে এই মাঝখানে যে ইলেকট্রন বা নেগেটিভ চার্জের কণাগুলো আছে, মেঘগুলি আছে, এরা বলতো সব কোন দিকে ঝুঁকে থাকতে চাইবে? কার্বনের যে নিউক্লিয়াসটা বা কার্বনের যে পরমাণুটা, ওই নিউক্লিয়াসের দিকে কিন্তু এরা ঝুঁকে থাকতে চাইবে বা সরে যাইতে চাইবে। এখন কতটুকু সরে যেতে চাইবে, কতটুকু সুবিধা তারা পাবে, এই জিনিসটা কি দূরত্বের উপরও নির্ভর করবে না? অনেক ভালো করে একটু আগে তোমরা জানতেছিলাম দূরত্বের উপর অবশ্যই নির্ভর করা উচিত। এইখানে মধ্যবর্তী দূরত্বটা সবচেয়ে কম, তাহলে এই ইলেকট্রন গুলাকে বলতো এই নিউক্লিয়াসের প্রতি সবচেয়ে বেশি আকর্ষণ বোধ করা উচিত। এখানে দূরত্বটা সবচেয়ে বড়, তার মানে মধ্যবর্তী ইলেকট্রন এই নিউক্লিয়াসের প্রতি সবচেয়ে কম আকর্ষণ বোধ করা উচিত এই তিনটার মধ্যে। তাহলে বলতো মধ্যবর্তী ইলেকট্রন এই যে বাম দিকে সরে যাওয়া বা কার্বনের নিউক্লিয়াসের আকর্ষণে ওই দিকে সরে যাওয়ার যে ব্যাপারটা, এই ইলেকট্রন মেঘের স্থানান্তরটা সবচেয়ে বেশি কোথায় হবে আর সবচেয়ে কম কোথায় হবে? অ্যালকাইনে সবচেয়ে বেশি। হ্যাঁ, এইখানে হবে হচ্ছে হাইয়েস্ট, সবচেয়ে বেশি। আর এইখানে হবে হচ্ছে সবচেয়ে কম। তাহলে ইলেকট্রনের মুভমেন্ট টুয়ার্ডস দা কার্বন নিউক্লিয়াস বা কার্বন অ্যাটম, এটা সবচেয়ে বেশি হবে হচ্ছে অ্যালকাইনে, আর সবচেয়ে ছোট হবে হচ্ছে অ্যালকিনে। ঠিক আছে, ভাই এখানে তড়িৎ ঋণাত্মকতা কোনো ম্যাটার না। তিনটাই তো কার্বন, তড়িৎচঞ্চকতা তুমি কিভাবে কি করবা? জি ভাই, জি ভাই। বরং এই ঘটনাটা ঘটানোর পরে বরং তুমি বলতে পারো যে হ্যাঁ, তিনটাই কার্বন, বাট অ্যালকাইনের ক্ষেত্রে ইলেকট্রন সবচেয়ে বেশি সরতেছে, অ্যালকেনে সবচেয়ে কম সরতেছে। তার মানে এসপি সংকরায়িত কার্বনের তড়িৎচঞ্চকতা বেশি। এটা তুমি ঘটনাটা ঘটার পরে বলতে পারো, নট আগে বলতে পারো, বুঝছো? তো ওইটাতে আমরা পরে আসি। মূল বিষয় হচ্ছে ইলেকট্রন সব সরে যাচ্ছে কার্বনের দিকে। তাহলে বলো তো হাইড্রোজেনটা ইলেকট্রন শূন্য হয়ে যাচ্ছে সবচেয়ে বেশি কোথায় হয়ে যাচ্ছে আর সবচেয়ে কম কোথায় হয়ে যাচ্ছে? অ্যালকাইনে বেশি হচ্ছে। এতে বেশি। অ্যালকাইনের হাইড্রোজেনটা সবচেয়ে বেশি ইলেকট্রন শূন্য হয়ে যাচ্ছে বা এই বন্ধনটা সবচেয়ে দুর্বল হয়ে যাচ্ছে এখানে। তো এই বন্ধনটা ভেঙে এখান থেকে হাইড্রোজেনটা হচ্ছে খুব সহজেই H+ হিসেবে বের হয়ে আসতে পারে। এইখানে তার থেকে কম বের হবে, এইখানে তার থেকে কম বের হবে, বুঝছো? এইটা হচ্ছে মূল ব্যাপার। তাহলে এই অ্যালকেন অ্যালকেন অ্যালকাইনের মধ্যে বলতো মানে অম্লধর্মিতার ক্ষেত্রে সবচেয়ে আগায় থাকবে কে? অ্যালকাইন হচ্ছে সবচেয়ে আগায় থাকবে, দেন অ্যালকিন, দেন হচ্ছে অ্যালকেন। তো রেসে সবার আগে হচ্ছে অ্যালকাইন গুলি, তারা এসিড হিসেবে সবচেয়ে ভালো এই তিন গোষ্ঠীর মধ্যে। দেন মাঝারি হচ্ছে অ্যালকিন, তারপরে হচ্ছে অ্যালকেন। এটা হচ্ছে সাইন্টিফিক বিবৃতি। আর বাস্তব বিবৃতি হচ্ছে কথা সত্য যে অ্যালকাইন সবচেয়ে আগায় থাকে, তার পিছনে থাকে অ্যালকিন, তার পিছনে থাকে অ্যালকেন। বাট ঘটনা হচ্ছে এই তিন দলের মধ্যে একমাত্র অ্যালকাইন হচ্ছে পাস মার্ক পায়, তো বাকিরা বেসিক্যালি ফেল। এই জন্য রিয়েল লাইফে অম্লধর্মিতা হিসাবে তুমি অ্যালকেন এবং অ্যালকেনকে কখনো অম্লধর্মিতার আচরণ দেখাতে দেখবা না। যেই ছোটখাটো আচরণগুলো দেখাতে দেখবা সেটা এই তিন দলের মধ্যে কেবলমাত্র অ্যালকাইনকেই হচ্ছে তুমি দেখাতে দেখবা। তো আলটিমেটলি শুধু অ্যালকাইন গুলা হচ্ছে অম্লধর্মী হিসাবে কাজ করবে আর কি এখানে। ঠিক আছে, ঘটনা বোঝা যাচ্ছে? তো এই জিনিসটা জি ভাইয়া। একটু খেয়াল রাখো এইখানে। এখন যদি আমরা প্রশ্নটায় আবার আসি, আমরা কোন প্রশ্নটার উত্তর দেখার জন্য এখানে আসছিলাম, অ্যালকাইন ওয়ান অম্লধর্মী, এই লাইনটাকে একটু শুদ্ধ করা যায়। প্রথমে তো আমরা বেশি কিছু জানতাম না, তাই এটাকে আমরা অ্যালকাইন ওয়ান বলছিলাম। আসলে বলা উচিত এসপি সংকরায়িত কার্বনের সাথে, এই যে এসপি সংকরায়িত কার্বনের সাথে যে হাইড্রোজেনটা থাকে, সেই হাইড্রোজেনটা হচ্ছে নির্গমনযোগ্য, রিমুভেবল, এটা বের করে দেওয়া যায় এবং তখনই আসলে অম্লধর্মিতার জন্ম হয়। অতএব আমরা যদি অ্যালকেন অ্যালকিন অ্যালকাইন ট্যাগটাকে সরাই দেই, তাহলে হচ্ছে এই এসপি সংকরায়িত কার্বন, sp2 সংকরায়িত কার্বন, sp3 সংকরায়িত কার্বন, এই তিন রকম কার্বনের মধ্যে এসপি সংকরায়িত কার্বনগুলির সাথে যে হাইড্রোজেনটা থাকে সেইটা কেবলমাত্র রিমুভেবল, বাকিগুলি রিমুভেবল না। তো অম্লধর্মিতা শুধু এসপি সংকরায়িত কার্বন গুলাই দেখাইতে পারে। আইডিয়া ক্লিয়ার? জি ভাইয়া। এখন তাহলে কয়েকটা র্যান্ডম এক্সাম্পল নাও তো। আমরা এখানে অনেক অনেক হাইড্রোজেন দেখা যাচ্ছে প্রত্যেকটা যৌগে। আমরা যদি একটু মার্ক করে বের করতে চাই এখানে কোন হাইড্রোজেনটা রিপ্লেসেবল আর কোনটা রিপ্লেসেবল না, মানে কোন হাইড্রোজেনটা রিমুভেবল কোনটা রিমুভেবল না, এখন কিন্তু এটা খুবই চিন্তা ভাবনা করে বলে ফেলতে পারা উচিত। বলতো এই হাইড্রোজেন গুলা কি রিমুভেবল? না না ভাই। কেন? মানে না কেন? ভাই, ওই যে ইলেকট্রন শূন্য হওয়ার প্রবণতা কম। কেন? sp3 সংকরণ।
হ্যাঁ মানে এইটা হচ্ছে বলতে হবে এই হাইড্রোজেন গুলা একটা sp3 হাইব্রিডাইজড কার্বনের সাথে কানেক্টেড, এটা বলতে পারে এনাফ আমাদের জন্য, এই হাইড্রোজেন গুলা বেরোবে না। এটা কি রিমুভেবল? জি ভাইয়া। রিমুভেবল কেন? sp এর সাথে আছে। এখানে কোনটা রিমুভেবল, ডানেরটা না বামেরটা? দুইটাই। এখানে হচ্ছে দুইটাই রিমুভেবল, কারণ দুইটাই কিন্তু sp সংকরায়িত কার্বনের কাছে আছে। এখানে কোনটা রিমুভেবল? কোনোটাই না। কোনোটাই না। কেন কোনোটাই না? কারণ দুইটার কোনোটাই আসলে sp এর সাথে নাই। এটা sp3 এর সাথে, সরি ভুল জায়গায় লিখে ফেলছি, এটাও sp3 এর সাথে, এটা হচ্ছে sp3 এর সাথে। তো এখন ধরো এটা বাসে একটু ঠান্ডা মাথায় চিন্তা করলে বুঝে যাবা যে অ্যালকাইন 1 অ্যালকাইন 2 আসলে ব্যাপার না। মেইন ব্যাপার হচ্ছে কোন হাইব্রিডাইজড কার্বনের সাথে হাইড্রোজেনটা কানেক্টেড। হাইড্রোজেন যাবে কি যাবে না এটা আসলে ওই অ্যাটাচড কার্বনটার উপর আসলে ডিপেন্ড করে। কেন অ্যাটাচড কার্বনের উপর ডিপেন্ড করে? কারণ ওই লেন্থের বন্ধন দিয়ে তো হাইড্রোজেনটা কানেক্টেড, লেন্থের সাথে আবার ডিপেন্ড করে ইলেকট্রন সরবে নাকি সরবে না। তো প্রত্যেকটা জিনিস ইন্টারনালি একটার সাথে আরেকটা কানেক্টেড হয়ে আছে, এবং আশা করা যায় তোমরা মূল বিষয়টা হচ্ছে বুঝতে পারছো। ঠিক আছে, তো এইটা হচ্ছে একটা তাত্ত্বিক ব্যাখ্যা যে কেন অ্যালকাইন 1 হচ্ছে অম্লধর্মী। তো তত্ত্ব দিয়ে তো খুব বেশি কিছু হবে না, আমাদের আবার কেমিস্ট্রিতে ল্যাবে এক্সপেরিমেন্ট করে দেখাই দিতে হবে যে আসলে অ্যালকাইন 1 অম্লধর্মী। তো অ্যালকাইন 1 এর অম্লধর্মিতার পরীক্ষা মানে বিক্রিয়া দেখাইতে হবে আর কি আমাদেরকে। এইটা হচ্ছে আমরা আজকের দিনে পারবো না, এটা আমাদের নেক্সট দিন দেখতে হবে। তো আজকে আর আমরা সামনে আগাবো না, তোমাদের কাজ হচ্ছে এই পর্যন্ত ঘটনা বলি। আজকে আমরা বেশ কিছু ইম্পর্টেন্ট জিনিস পড়ছি, এগুলো এক্সামের জন্য লাগবে। এগুলা সবাই বাসায় পড়ে পড়ে লিখে লিখে একদম রেডি হয়ে থাকবা, কোনো কনফিউশন থাকলে ক্লাসে কথা বলে নিবা। আর বইতেই সবগুলা উত্তরই লেখা আছে, সকল বইতে একটু খুঁজে দেখার চেষ্টা করবা অ্যালকাইনের টপিকের মধ্যে। না পেলে আমি সময় পেলে তোমাদেরকে আমি ছবি তুলে পাঠাই দিব না, বাট এগুলা তোমরা বইতে খুঁজে পাবা। তো ব্যাখ্যাগুলা বই থেকেও পড়ে ফেলতে পারো, তাহলে একবারে রেডি হয়ে থাকবা যে আসলে বইতে কি লেখা থাকে, এই ধারণা হয়ে যাবে। ভাইয়া, হ্যাঁ বলো। জৈব যৌগ তো এতটাও বোরিং লাগে না যতটা সিনিয়ররা বলতো। হ্যাঁ ঠিক আছে, এখন বাসায় একটু পড়লে একটু ভালো লাগবে, তখন আর একটু সহজ মনে হবে, তখন হচ্ছে আর একটু বেশি বেশি পড়তে পারবা আর কি। ঠিক আছে, সবাই আগে পড়ো, তারপরে আমরা কোনো একদিন শুনবো না। আগে অ্যালকেন অ্যালকেন অ্যালকাইন এবং আরো কিছু ইম্পর্টেন্ট জিনিস আমরা শেষ করে নেই, তারপরে হচ্ছে মানে জৈব যৌগের প্রথম কিছু অংশ শেষ হলে বাকি অংশটুকু তো আসলে এখান থেকে আরো সহজ হবে আর কি। তো সবাই পড়ো, আমরা প্রশ্ন শুনবো নেক্সট দিন ক্লাসের শুরুতে 5-7 মিনিট তোমাদের প্রশ্ন শুনবো, যদি এখানে কারো কোনো প্রশ্ন থাকে। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফিজ সবাইকে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম।